স্যার। হ্যাঁ হ্যাঁ আছে। কি কি স্যার নমস্কার। ঘটনা কি? অদিতি সূত্রধর সূত্রধর ঘটনা কি? হ্যাঁ স্যার। ঘটনা কি? স্যার বলেন। স্যার বুঝিনি। অদিতি সূত্রধর আর বিকাশ সূত্রধর ঘটনা কি? কে? দুজন পাশাপাশি দেখতে। বিকাশ আচ্ছা। বিকাশ সূত্রধর, এই যে অদিতি সূত্রধর, দুইটা নাম পাশাপাশি দেখতে পাচ্ছি। না হ্যাঁ হ্যাঁ স্যার আছে স্যার, দুজনই আছে স্যার। না দুজনে দুজনের পদবি সেম তো, দুজনে জিজ্ঞেস করছি। আচ্ছা স্যার কেউ কাউকে চেনে, উনি হচ্ছে মনে হয় মুন্সিগঞ্জের, আমি মানিকগঞ্জের। না আমি গঞ্জ আছে, সূত্রধর আছে, তাই না? গঞ্জের মিল আছে, সূত্রধরেরও মিল আছে। হ্যাঁ ঠিক আছে আর কি। তো আরো তাহলে 5-10 মিনিট পরে শুরু করি, আরো বাকিরা আসুক। আজকে স্যালারি হবে। আমরা একটু ওয়েট করতে হ্যাঁ 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 ঠিক আছে, করি। ওকে। স্যার কি সবাই বাসায় চলে গেছেন? শুরু করতে পারি। শিওর স্যার। স্যার 69। হ্যাঁ এখন ভালো আছে, ঠিক আছে ঠিক আছে। তো আমাদের যেভাবে কথা সেভাবে কাজ, তার মানে আজকে থেকে হেডস অফ ইনকাম গুলো শুরু হতে যাচ্ছে। হ্যাঁ স্যার। তো এই ক্লাস যে শুরু করতে যাচ্ছি, প্লাস গত ক্লাসে আমাদের যা পড়ানো হলো, কত মেল নিতে হবে? তো এ নিয়ে যদি সবাই মিউট করতে হবে, কিন্তু মিউট করতে হবে নিজেকে। আর যদি কোনো কথা থাকে রেলিভেন্ট, তাহলে ওই আনমিউট করে কথা বলতে হবে। আচ্ছা যাই হোক, তো যদি ক্লাস শুরু করার আগে কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে শুনতে পারি, আদারওয়াইজ ডাইরেক্ট আমরা ইসে চলে যাব, আমরা ক্লাসে চলে যাব। আজকে দিনের কর্মসূচিতে চলে যাব। আমাদের হেডস অফ ইনকাম হচ্ছে 60টা, তো ওই 60টা আমাদেরকে শেষ করতে হবে, ঠিক আছে? তো আজকে ইনকাম ফ্রম স্যালারি, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। তো কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো, আর না বললে আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, সেটা হলো যে স্যালারি ট্যাক্স। স্যালারি ট্যাক্স তো বোঝাই যায় যে যারা চাকরি করে তাদের বেতনের উপরে যে ট্যাক্সের যে বিধান, সেই বেতন আয় আমরা কিভাবে পরিগণনা করব এবং তার উপরে ট্যাক্স কিভাবে পরিগণনা করব, সেটি হচ্ছে বিষয় আর কি, আজকের আলোচনার বিষয় বা আজকের ক্লাস। তো প্রথম কথা হলো যে এই প্রেজেন্টেশন যেটা দেখাচ্ছি, এটার মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকবে, যে স্যালারি বলতে আমরা কি বুঝি, স্যালারি কত প্রকার, তারপরে পারকুইজিট বলতে কি বোঝায়, স্যালারি ইনকাম আমরা কিভাবে কম্পিউট করব, মানে কারোর যদি স্যালারি সার্টিফিকেট থাকে তো তার ভিত্তিতে আমরা স্যালারি ইনকাম কিভাবে কম্পিউট করব, বা পরীক্ষার কোশ্চেন যেভাবে থাকবে সেখান থেকে অঙ্কটা আমরা কিভাবে করব। তারপরে স্যালারি ট্যাক্স যদি মানে ওই ব্যক্তি বা এমপ্লয়ি নিজে পরিশোধ না করে যদি কোম্পানি পরিশোধ করে, যেখানে সে জব করে, এমপ্লয়ার যদি পরিশোধ করে, তাহলে তার ট্যাক্স ট্রিটমেন্টটা কি হবে, ট্যাক্সের ট্যাক্স ট্রিটমেন্টটা কি হবে, আর স্যালারির কোন কোন অংশ উপর আয়কর মুক্ত, কর অব্যাহতি প্রাপ্ত, আর কোথায় কোথায় বিনিয়োগ করলে বিনিয়োগ রেয়াত পাবে, বর্তমানে ট্যাক্সের রেট কি, এটা দেখানো হয়ে গেছে গত ক্লাসে। আর উৎসে স্যালারি থেকে যে উৎসে আয়কর কর্তন করে জমা দিতে হয় সেটারই বা
বিধান কি, আর রিপোর্টিং অব্লিগেশন কিছু কিছু আছে, স্যালারি থেকে টিডিএস এর রিপোর্টিং অব্লিগেশন আর কি। তো সবকিছু মিলেই হলো স্যালারি নিয়ে আজকে একটা টোটাল প্রেজেন্টেশন, এবং তারপরে আমরা একটা এক্সাম্পল বা অঙ্ক আমরা করব, দেখি আর কি, যদি শেষ করতে পারি আর কি। প্রথমেই আসি যে স্যালারির ডেফিনেশন। স্যালারির যে ডেফিনেশন, এটা আমাদের একটা ইনক্লুসিভ ডেফিনেশন আমাদের আইনে আছে, এবং সেটা রেফারেন্স তুমি দেখতেই পাচ্ছ যে নিচে সেকশন 2 সাবসেকশন 58-এ একটা ডেফিনেশন দেওয়া আছে, বাট এটা একটা কংক্রিট ডেফিনেশন না, কনক্লুসিভ ডেফিনেশন না। তাহলে কি এটা? এটা একটা ইনক্লুসিভ ডেফিনেশন। ইনক্লুসিভ ডেফিনেশন মানে কি? মানে হলো বলছে স্যালারি বলতে এই জিনিসগুলোকে ইনক্লুড করবে, বাট আরো যদি কিছু মনে আসে সেটাও করতে পারে, তাতে কোনো বাধা নাই। মানে বলে না এই এই জিনিস স্যালারি না, সে কথা বলেনি, বলছে যে এইগুলো তো স্যালারির অন্তর্ভুক্ত হইবে। অন্তর্ভুক্ত হবে মানে কি? এটা ইনক্লুসিভ, মানে এগুলো ইনক্লুড করবে, আরো কোনো কিছু মনে পড়লেও ইনক্লুড করতে পারে। মানে আয়কর আইনটা একটা চালাকি ডেফিনেশন আর কি। মানে অন্য যদি কিছু হয় তখন এনবিআর বলবে না আমরা তো বলি নাই যে এটা স্যালারি না, এটা তো বলি নেই। কেউ যদি এ নামে বে নামে সে নামে এরকম স্যালারির একটা নামকরণ, একটা অ্যালাউন্সের একটা নামকরণ করেও যদি স্যালারির পার্ট করে, তখনও কিন্তু মানে এনবিআর এর দিক থেকে আয়কর আইনে পরিষ্কার যে না, আমরা স্যালারি বলতে বলছি এগুলো ইনক্লুড করবে, বাট মানে কি কি এক্সক্লুড করবে তা বলিনি। সুতরাং মানে কংক্রিট ডিসিশন, কংক্রিট ডেফিনেশন বা ইনক্লুসিভ এক্সক্লুসিভ ডেফিনেশন না, এটা একটা ইনক্লুসিভ ডেফিনেশন আর কি। সেখানে বলছে স্যালারি বলতে পে অ্যান্ড ওয়েজেস। পে মানে বেসিক পে। ওয়েজেস কথাটাও আনা হয়েছে এখানে, কারণ হলো যে অনেক সময় দেখা যায় অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা লেবার বা যারা খেটে খাওয়া মানুষ, তারাও অনেক বেশি ওয়েজ পায়, মজুরি পায়, যেগুলো ট্যাক্সেবল, যেগুলো 3 লাখ টাকার অনেক উপরে। 3 লাখ টাকা মানে বছরে 3 লাখ টাকার অনেক উপরে। তো বছরে 3 লাখের উপরে হলে তো তার স্যালারি বলি, ওয়েজ বলি, ট্যাক্সেবল তো যাবে কই। তো সুতরাং এখানে পে অ্যান্ড ওয়েজেস কথাটাকে নিয়ে আসা হয়েছে। পে বলতে বেসিক্যালি বেসিক পে মানে মূল বেতন, অথবা যদি সে ওই ওয়েজেস আকারে নেয়, যেটাই হোক না কেন এই। তারপরে এনুইটি। এনুইটি মানে হলো বার্ষিক বৃত্তি। তার মানে আমরা যারা চাকরি করি তারা আমরা মাসে মাসে যে বেতন পাই, মূল বেতন পাই, তার পাশাপাশি আমরা 2টা ফেস্টিভ্যাল বোনাস পাই। ওইটা হলো বোনাসটা হলো এনুইটি, মানে বার্ষিক ভিত্তিতে যেটি দেওয়া হয়। সেটা হতে পারে ফেস্টিভ্যাল বোনাস, সেটা হতে পারে পারফরমেন্স বোনাস। তো যে ফর্মেই হোক, যেটা বাৎসরিকভাবে দেয়া হয় সেটা হচ্ছে এনুইটি। আর পেনশন এবং গ্র্যাচুইটি এটা তো ফুললি ট্যাক্স ফ্রি। পেনশন তো ফুললি ট্যাক্স ফ্রি, আর গ্র্যাচুইটি বলছে পার্টলি ট্যাক্স ফ্রি, মানে বলছে 2.5 কোটি টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি মানে হবে যদি সেটা অ্যাপ্রুভড গ্র্যাচুইটি হয়। মানে এনবিআর তো গ্র্যাচুইটি ফান্ডের অ্যাপ্রুভাল দেয়। তো যে সমস্ত কোম্পানির গ্র্যাচুইটি এনবিআর অ্যাপ্রুভ না, তাদের বেলায় কিন্তু এই করমুক্ত সুবিধাটা আবার যিনি রিটায়ারমেন্টে যাবেন তিনি এই সুবিধাটা পাবেন না, কারণ এই পেনশন এবং গ্র্যাচুইটি এই দুইটাই কিন্তু রিটায়ারমেন্টের সাথে সম্পর্কিত। তারপরে ফিস, কমিশন, অনেক 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 চাকরিতে এরকম আছে যে মানে ফি পাবে, চাকরি করে কিন্তু দেখা গেল ডাক্তার, কিন্তু বলছে যে আপনি ফিক্সড বেতন এত, আর যতজন আমাদের রুগী দেখবেন প্রতিজনের টোকেন হিসেবে 50 টাকা করে ফি পাবেন। তাহলে ফিটাও কিন্তু পার্ট অফ হিজ স্যালারি, যেহেতু স্যালারির শর্তে বলা ছিল। কমিশন হতে পারে, অ্যালাউন্স তো কমন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, আপ্যায়ন ভাতা, এরকম অনেক ভাতা পায় যারা চাকরি করে বেতনের সাথে। বেতনের সাথে মানে মূল বেতনের সাথে। তো সেই অ্যালাউন্সগুলোও তো মানে পার্ট অফ স্যালারি। তারপরে পারকুইজিট। পারকুইজিট শব্দটা কিন্তু নূতন। পারকুইজিটের বাংলা হচ্ছে যে ইনডাইরেক্ট মানে নন ক্যাশ বেনিফিট। হ্যাঁ, তো মানে যদি এমপ্লয়িকে কোনো আদারওয়াইজ বেনিফিট, মানে তাকে গাড়ি দেয়, বাড়ি দেয়, অথবা তার বাসার অথবা তার ঢাকা ক্লাবের মানে মেম্বারশিপের চাঁদাটা দিয়ে দেয়, ছেলে স্কুলে পড়ে তার বেতনটা দিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সেক্ষেত্রে সেটাও কিন্তু ওই পারকুইজিটের অন্তর্ভুক্ত হবে। তো তারপরে প্রফিটস ইন লিউ অফ স্যালারি, প্রফিটস ইন এডিশন টু স্যালারি, হ্যাঁ, এগুলো পার্ট অফ মানে স্যালারি। তো আর অ্যাডভান্স স্যালারি, প্রফিটস ইন লিউ অফ স্যালারি মানে হলো যে অনেকের হয়তো দেখা গেল চাকরি চলে গেল, কিন্তু চাকরি চলে গেছে,
ভালো কথা। তো এই সময় এমপ্লয়ার করলো কি যে ঠিক আছে আমাদের কোম্পানির অবস্থা খারাপ, আপনাকে ছাঁটাই করা হলো, কিন্তু এই যে প্রিমেচিওর ছাঁটাই করা হলো এই কারণে আপনাকে কম্পেনসেশন হিসেবে 3 মাসের বেতন বা 6 মাসের বেতন দিয়ে আপনাকে ছাঁটাই করা হলো। তাহলে চাকরি না করি যদি আমি 6 মাসের বেতন পাই, ওই বেতনের উপরে কি ট্যাক্স হবে কিনা সেটা এখানে এসে হবে, কারণ এটা বেতনের পরিবর্তে মুনাফা। আমি যেটা পাচ্ছি সেটা হলো আমি একটা প্রফিট পেয়েছি, মানে উইদাউট ডুইং জব, চাকরি না করেই বেতন, তো সেটা আসবে এখানে আর কি। তারপরে অ্যাডভান্স স্যালারি যদি কেউ মানে অফিস থেকে 2 মাসের বেতন আগাম নিল, তার একটা দরকার, তার মেয়ে বিয়ে অথবা যে কোনো কারণে হোক দরকার, হজে যাবে বা কিছু একটা, তো ভালো কথা। এখন যদি 2 মাসের বেতন সে আগাম নেয় অফিস থেকে, তাহলে কিন্তু তার 14 মাসের বেতনের উপরে ট্যাক্স হবে এবছর। তবে ভয় নাই, আগামী বছর কিন্তু তার 10 মাসের উপরে ট্যাক্স হবে বেতনের উপরে, কারণ এক বেতনের উপরে একবারের বেশি ট্যাক্স হয় না। তারপরে লিভ এনক্যাশমেন্ট, অনেক অফিস আছে যে অফিসে তোমার বছরে ছুটি দেয়, হয়তো 15 দিন ছুটি দিল, কিন্তু সে বলল যে না আমি ছুটি কাটাবো না। ছুটি 15 দিন দিলেও কিন্তু তার বেতনের কমতি নাই, ওই মাসে কিন্তু পুরো মাসের বেতন পাবে। জাস্ট রিফ্রেশ হয়ে আসা, একটু ঘুরে টুরে আসলো, আবার ফ্রেশ হয়ে চাকরি করা শুরু করলো। তো এর মাল্টিন্যাশনাল কোম্পানিতে তো এগুলো ভেরি কমন। তারা গাধার মতো ওইভাবে খাটায় না, বা খাটাইলেও ওই একটা পর্যায়ে ছুটি দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, এখন যদি এমপ্লয়ি বলে যে না আমি ছুটিতে যাব না, আমার ছুটিটা আমি বিক্রি করে দেবো, কার কাছে বিক্রি করব? এমপ্লয়ারের কাছে। এমপ্লয়ারের কাছে যদি অপশন দেয় যে আমি ছুটি কাটাবো না, আমি এবছরে ছুটি কাটাবো না, আগামী বছর ছুটি কাটাবো, তাহলে এই বছরে যদি ওই ছুটিটা সারেন্ডার করে এবং চাকরি করে ওই 15 দিন, তাহলে কিন্তু ওই মাসে 1.5 মাসের বেতন পাবে। তার মানে বছর হলো 12 মাস, কিন্তু বেতন পাবে 12.5 মাস। ওই যে 15 দিনের বেতন এক্সট্রা পেলো, ওইটা হলো লিভ এনক্যাশমেন্ট। বাংলা হচ্ছে ছুটি নগদায়ন, আরো খাঁটি বাংলা হচ্ছে ছুটিটা আমি বিক্রি করে দিছি। কার কাছে? এমপ্লয়ারের কাছে। বিক্রি করে কি পাইছি? বিক্রি করে 15 দিনের বেতন পাইছি এক্সট্রা। দ্যাট ইজ অলসো পার্ট অফ স্যালারি। তো এই গেল স্যালারির ডেফিনেশন। এখন বলো দেখি যে কোনো কোশ্চেন আছে কিনা এই স্লাইডে, নাহলে আমি পরের স্লাইডে চলে যাব। এটা হলো স্যালারির একটা ইনক্লুসিভ ডেফিনেশন এখানে দেয়া। স্যার অ্যাডভান্স স্যালারির 14 মাসের কনসেপ্টটা স্যার একটু যদি ক্লিয়ার করতে হয় একবার। বললাম না, এক লোক মেয়ে বিয়ের জন্য অফিস থেকে 2 মাসের বেতন আগাম নিছে, তার মানে এই বছরে তার বেতন নেওয়া হয়েছে 14 মাসের বেতন। 12 মাস চাকরি করছে, 14 মাসের বেতন পাইছে। তার মানে কি এই যে 2 মাস আগাম নিল, তার মানে কি আগামী বছর তো 2 মাস পাবে না বেতন। আগাম মানে কি আগামী বছরও কি 12 মাসের বেতন পাবে? নো, আগামী বছর 12 মাস চাকরি করবে, 10 মাস বেতন পাবে। জি স্যার। তাহলে এই বছরে 14 মাসের বেতনের উপরে ট্যাক্স দিবে, আগামী বছর 10 মাসের উপরে ট্যাক্স দিলেই চলবে। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। পারফেক্টটা একটু যদি বলতেন। আর যদি পরের স্লাইডে এই যে প্রফিট ইন এডিশন অফ স্যালারি অর ওয়েজেস, এটা একটু যদি। এটা হয়েছে কি তোমার ওই যে প্রফিটস ইন লিউ অফ স্যালারিটা তো বললাম, বুঝালাম। স্যার প্রফিট ইন লিউটা একটু যদি আবার বলেন। লিউটাই বলতেছি, লিউ বলতেছি, এডিশন বলতেছি। আচ্ছা স্যার। লিউটা অলরেডি বলছি, যাই হোক আবার বলি। সেটা হলো যে ধরো একটা মানে এক ভদ্রলোক চাকরি করে, তো চাকরির একটা কন্ট্রাক্ট ছিল, মানে কন্ট্রাকচুয়াল জব ছিল যে 2 বছরের জন্য চাকরি। তো তাকে দেখা গেল 1.5 বছরের মাথায় তাকে স্যাক করে দিচ্ছে, এবং স্যাক করে দেওয়ার সময় তাকে বলছে যে আমাদের কোম্পানিতে আপনার আর দরকার নাই, যেহেতু আপনার ওই ডেস্কের কাজ নাই, তবে যেহেতু আপনার সাথে 2 বছরের কন্ট্রাক্ট ছিল, বাকি 6 মাসের স্যালারিটা আপনাকে দিয়ে দিলাম আপনার পকেটে, তো আপনি বাড়ি যান গা, এই আর কি। তো এখন ওই ভদ্রলোক যখন রিটার্ন ফিল আপ করবে, তো বাড়ি গিয়ে সে 6 মাস ঘুমাইছিল, ঘুমায় চাকরি, ঘুমায় তার বেতন তো 6 মাসেরটা নিয়েই আসছে, কারণ কোম্পানি তার সাথে কোনো বেইমানি করে নাই। তো এখন কি হবে? সে যখন রিটার্ন ফিল আপ করতে যাবে, তখন তার তো চাকরি করে মানুষ যেটা পায় ওটার নাম বেতন, আর যেটা ফাও পায় এটার নাম কি? চাকরি না কইরা ঘরে ঘুমায় যেটা পাইলো এটার নাম কি? এটার নাম হলো প্রফিটস ইন লিউ অফ স্যালারি। তার মানে ওই যে 6 মাসের বেতন দিয়া, মানে যে 6 মাস চাকরি করতে হবে না, অফিসে আসতে হবে না তাকে, কিন্তু বেতনটা 6 মাসের দিয়ে দিল এবং সে খুব হ্যাপি।
যে বাহ ভালোই তো, মানে আমারে বলছে কালকে থেকে আর অফিসে আসতে হবে না, কিন্তু আমার কন্ট্রাক্ট ছিল আরো 6 মাস ছিল আমার চাকরি করার কথা, সেই 6 মাসের বেতন দিয়ে দিতেছে। এর চেয়ে মজার আর কি হইতে পারে? কিন্তু রিটার্ন যখন ফিল আপ করবে তখন সে এটা কি দেখাবে? বিকজ তখন তো তার এমপ্লয়মেন্ট ছিল না, পরের 6 মাসে তো তার কোনো এমপ্লয়মেন্ট ছিল না। তাহলে যে টাকাটা পেলো ওই টাকাটা কি? ওই টাকাটা স্যালারি? নো, স্যালারি হতে গেলে তো তোমার চাকরি করতে হবে, চাকরি ছাড়া তো স্যালারি হয় না। তাহলে বিনা চাকরিতে যেটা পাইলো এটার নামটা কি? এটার নাম প্রফিটস ইন লিউ অফ। লিউ অফ মানে পরিবর্তে। রিটার্নে কি ওটা মেনশন করা থাকে? না, রিটার্নে তো স্যালারির পার্ট। আচ্ছা, রিটার্নে তো সে বেসিক স্যালারি, সে তো স্যালারি হিসেবে 12 মাসের স্যালারি দেখাবে, যদিও 6 মাস ঘুমাইছিল, অফিসে যায় নাই। আমি সেই কথাই বলতেছি স্যার। প্রফিটস ইন অ্যাডিশন টু স্যালারি, এটা আয় রে জ্বালা রে, আমি তো এই স্লাইড থেকে যেতে পারবো না আজকে। তো ভালো করে শোনো, মানে ওই যেখানে আমার প্রফিটস ইন লিউ অফ স্যালারি শেষ হবে তারপরেই প্রফিটস ইন এডিশন টু স্যালারি শুরু হবে। তো সেটা কি আমাকে বলতে দাও। সেটা হলো যে মানে বলতে এত চাচ্ছিলাম না কেন, যে পাশ কাটায় যেতে চাইছিলাম যে এগুলা অত বেশি দরকার নেই এই লেভেলে। তোমাদের লেভেলটা তো নিচু লেভেল, সিনিয়র লেভেলে এখন উঠতে পারো না, ওইটা পরের লেভেলে আর কি। যাই হোক, প্রফিটস ইন এডিশন টু স্যালারি হলো, ধরো আমাকে এরকম 6 মাসের বেতন দিয়ে আমাকে বাসায় তাড়ায় দিচ্ছে, আমি খুব হ্যাপি। কিন্তু আমার বয়স বিবেচনায়, আমার কর্মক্ষমতা বিবেচনায় আমি ভাবি কি যে আমার মতো একজন প্রফেশনাল ম্যান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমি ঘরে বসে থাকবো? আমি ঘরে বসে থাকার মানুষ না। আমি আর একটা চাকরি ঠিকই পরের দিন খুঁজে বের করছি এবং সেইখানে আমি জব শুরু করছি। এদিকে তো ফাও 6 মাসের বেতন তো পকেটে লয়ে লইছি। এখন কি হবে? এখন আমি যে এই 6 মাস করছি চাকরি আগের জায়গায়, 6 মাস পাইছি ফাও, আর এই 6 মাস আবার নতুন জায়গায় চাকরি করতেছি। এখন আমি রিটার্ন ফিল আপ করবো কিভাবে? স্যালারি ইনকাম কত হবে আমার? চাকরি করছি 12 মাস, বেতন পাইছি 1.5 বছরের। তাহলে আমি যদি আরেকটা জায়গায় জব করি পরের 6 মাস, তাহলে সেখান থেকে যেটা পাচ্ছি সেটার নাম বেতন। তাহলে বেতনও পাচ্ছি পরবর্তী জায়গা থেকে, আবার এদিকে প্রফিটও পাচ্ছি মানে পুরান জায়গা থেকে। তাহলে পুরান জায়গা থেকে যেটা পাচ্ছি সেটা হবে প্রফিটস ইন এডিশন টু স্যালারি। আর যদি শুধু ঘরে ঘুমায় থাকতাম তাহলে শুধু হয়তো প্রফিটস ইন লিউ অফ স্যালারি। আমি কোথাও আর চাকরি করি নাই, তাহলে 12 মাস ঠিক ছিল। 6 মাস চাকরি করে আর 6 মাস হচ্ছে প্রফিটস ইন লিউ অফ স্যালারি। আর তাহলে এখন কি হলো পরেরটা? প্রফিটস ইন এডিশন টু স্যালারি, মানে স্যালারি তো আমার দুই জায়গা থেকে, এক জায়গা থেকে 6 মাস আর এক জায়গা থেকে 6 মাস, আর বাকি 6 মাস হলো প্রফিটস ইন এডিশন টু স্যালারি। তার মানে ওইটা স্যালারির অতিরিক্ত হিসাবে আমি মানে প্রফিট পেয়েছি। তাহলে সেক্ষেত্রে আমার 1.5 বছরে আমি যা পেলাম ওইটা কিন্তু আমাকে দেখাতে হবে রিটার্নে। 1 বছর চাকরি করে 1.5 বছরের বেতন। বুঝতে পারছি? স্যার ক্লিয়ার স্যার। স্যার অ্যানুইটিটা আরেকবার বলবেন প্লিজ। কোনটা? অ্যানুইটি। এনইটি মানে কি? বি নাম্বার, অ্যানুইটি। নাম্বার বি, অ্যানুইটি। ও আচ্ছা, জি। অ্যানুইটি শব্দটা আসছে অ্যানুয়াল শব্দ থেকে। অ্যানুয়াল, এটা অ্যানুইটি যদি ডিকশনারি মিনিং দেখো তাহলে তুমি তোমার মোবাইলে দেখে নাও। তো অ্যানুয়াল শব্দ থেকে অ্যানুইটি। অ্যানুয়াল মানে বার্ষিক, বার্ষিক বৃত্তি। তার মানে যারা চাকরি করে, এখনো তো চাকরি করো না, বোঝো না। চাকরি করলে বুঝতা যে তুমি মাসে মাসে যে বেতন পাও, তারপরে তোমার উৎসব যদি আসে, তোমার ঈদ বা পূজা যদি আসে, তখন তুমি আবার একটা বার্ষিক বোনাস পাবা, উৎসব বোনাস। আবার কোনো কোনো কোম্পানি আছে দেয়, ইনসেন্টিভ বোনাসও দেয়, কিন্তু সেটা দেয় কিন্তু মাসে মাসে না, দেয় হলো একটা মানে বছরের একটা পার্টিকুলার সময়ে, একটা উৎসব আসলে বা ভালো প্রফিট করলে ইত্যাদি, মানে ইয়ারলি একটা কিছু দেয়। ওই ইয়ারলি যেটা দেয় ওটা হচ্ছে অ্যানুইটি। তুমি দেখবা এখানে পড়ে দেখো, এখানে কোথাও ফেস্টিভ্যাল বোনাস নাই, বোনাস নাই। ওইটাই ঢুকছে গিয়ে বি নাম্বারে, অ্যানুইটির মধ্যে, অ্যানুইটির মধ্যে ঢুকছে। তার মানে কি বোনাস ইজ অলসো পার্ট অফ স্যালারি, বোনাস ইজ অলসো ট্যাক্সেবল। বুঝতে পারছো? জি জি স্যার, থ্যাংক ইউ। তাহলে কি এই স্লাইড থেকে সরতে পারি? জি স্যার পেটা তো বেসিক স্যালারিটা, তাই না? পে আর ওয়েজেসটা। হ্যাঁ বেসিক বলছি তো। জি স্যার। জি স্যার, নেক্সট যেতে পারি। স্যার আমরা যেতে পারি স্যার।
যাবো কেমনে? আমি তো যেতে চাই বহুদূর, কিন্তু আমি এক জায়গায় থেকে আছি। স্যার আমাদের নিয়েই যাবেন স্যার। না না, সবাই তো শিখতে চায়। অলরাইট, চাকরি স্যার বাকরি নেক্সট লেভেলে যদি আপনাকে না পাই এই জন্য আগে থেকে সব শিখে যেতে যাচ্ছি। না না, ঠিক আছে। তো মানে চাকরি করলে আর এত কোশ্চেন হইতো না। বেতন বলতে কি বোঝায়, মানুষ এগুলো শুনে হাসে, কয় কি বেতন বলতে কি বোঝায় সবাই জানে, বেতন পাই প্রতি মাসে মাসে, বেতন কি জানি না। অথচ সেই বেতন কি এটা শিখাইতেই আমার কাম সারা। আচ্ছা গেল। আমরা নতুন তো স্যার, এই জন্য অনেক কনফিউশন থাকে স্যার মনে। কিছু আমাদের স্যার অ্যালাউন্স তো অনেক নেগলিজিবল, এই জন্য এই সমস্যা স্যার, আইসিএবি থেকে যেটা রুলস। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোমার যেখানে কোশ্চেন তুমি করতে পারবা, আমার কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। স্যার জব করলে কি সব জানতাম? আর জব করলে তোমার তো জব এগ্রিমেন্টে তোমার যে লেটারটা পাইতা, একটা কনফিডেন্সিয়াল লেটার ফ্রম দ্য এমপ্লয়ার, সেখানেই তোমার সমস্ত টার্মস কন্ডিশন লেখা থাকতো যে আপনাকে নিম্নলিখিত শর্তে আপনাকে চাকরিতে নিয়োগ করা হইলো, আপনার বেতন ভাতা দিয়ে হইবে নিম্নরূপ, আপনার মূল বেতন এত, বাড়ি ভাড়া ভাতা এত, চিকিৎসা ভাতা এত, হ্যাং এত, ত্যাং এত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তুমি জানতা না মানে কয় কি? জি স্যার, কিন্তু ওটা অ্যানুইটি টার্মে নেই, ওটা ফেস্টিভ্যাল বোনাস নামই আছে। ওইটা ওই জন্যই তো বললাম, এনুইটি যখন আমি পড়াই তখন বলে দিছি, তুমি আবার কোশ্চেন করছো, আবার বলছি। জি স্যার, মানে আমি জব করি কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল না ওখানে। এ থেকে এল পর্যন্ত পড়াইছি, তারপরে যা যা কোশ্চেন আসছে সেগুলো আবার বলছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আসো যে স্যালারির যে মাদার সেকশন, যে সেকশন থেকে অন্যান্য ডালপালা গুলো গজাইছে, সেটা হচ্ছে সেকশন 21। বুঝতে পারছো? এটাই হচ্ছে মাদার সেকশন অফ দি অফ স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি। তো এখানে যে কথা বলা আছে, এখানে তিনটা কথা বলা আছে। কিসে তিনটা কথা? এক নম্বর কথা হচ্ছে স্যালারি যদি ডিউ থাকে কোনো ইনকাম ইয়ারে, যদি কোম্পানি বা এমপ্লয়ার তাকে এখনো দিতে পারে না করোনার কারণে, অথবা তার ফান্ড শর্টেজ, অথবা যা সমস্যা থাকে থাকুক, পায় নাই, এই পাবে পাবে এরকম অবস্থা, কিন্তু সে কোম্পানির সাথে বুঝে বেড়াক কবে পাবে, ইনকাম ট্যাক্সের সাথে যেন বুঝতে না আসে। ইনকাম ট্যাক্সে পাক আর না পাক পুরো 12 মাসের বেতনের উপরে তাকে ট্যাক্স দিতে হবে, ডিউ থাকলেও ট্যাক্স দিতে হবে। কথার কথা যে মে জুন মাসের বেতন এখনো দিতে পারে নাই, এখন রিটার্ন ফিল আপ করতেছে সে হয়তো নভেম্বরে, হ্যাঁ, কিন্তু বেতন এখনো সে পায় নাই, শুনছে যে পাবে। করোনা তো অফিস খুলুক, মানে কোম্পানি ভালো, এমপ্লয়ার ভালো, বেতনে কোনো কার্পণ্য করে না, কিন্তু যাই হোক এখন অফিস খুলতেছে না, দিতে পারতেছে না, মেইল করছে, সবই করছে যে অফিস খুললেই তার বকেয়া বেতনগুলো সব দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো এখন তো সে ডিউরিং দ্য ইয়ারে বেতন অ্যাকচুয়ালি পাইছে 10 মাস, আর মে জুন মাসের বেতন এখনো বাকি। কার কাছে বাকি? বাকি হলো মালিকের কাছে, বাকি হলো কোম্পানির কাছে, এমপ্লয়ারের কাছে বাকি। এমপ্লয়ারের কাছে বাকি থাকে থাক, ইনকাম ট্যাক্সে যেন বাকি না থাকে। তার মানে কি? তার মানে ইনকাম ট্যাক্সে সে 12 মাসের বেতনই পাইছে, ওই তার বেসিক টেসিক এগুলো ধরে, এইভাবে ধরে তাকে রিটার্ন ফিল আপ করে তাকে ট্যাক্স দিয়ে দিতে হবে। ভয় নাই সে যে আগের 2 মাসের বেতন পরে পাইলো, এর জন্য পরে গিয়ে আবার ট্যাক্স দিতে হবে, নো, ওই ভয় নাই। একটা কথা মনে রাখতে হবে যে একবার যে ইনকামের উপরে কর দেয়া হয়, ওই ইনকামের উপরে পুনরায় কর হয় না, সুতরাং ওই ভয় নাই। এটা গেল 1 নাম্বার। 3টা কথা বলবো, আমি সব কথা বলি, তারপরে বলবো যে এই স্লাইডে কোনো কোশ্চেন আছে কিনা, তারপর তোমরা মুখ খুলতে পারবা। 2 নম্বরে বলা হচ্ছে যে স্যালারি পেইড অর অ্যালাউড টু অ্যান এমপ্লয়ি ইন দ্য ইনকাম ইয়ার দো নট ডিউ বিফোর ইট বিকামস ডিউ টু হিম। তার মানে কি, ধরো এবারে ঈদ পড়ছে জুলাই মাসের 3 তারিখ, বা জুলাই মাসের 10-12 তারিখে ঈদ পড়ছে। তো এখন আমাদের তো বছর হচ্ছে জুলাই টু জুন, তো জুলাই মাসে মানে জুলাই মাসে ঈদ পড়া মানে ওই মাসের বেতন তো পরের বর্ষে চলে যাবে, পরের হিসাব বর্ষে চলে যাবে। এখন কোম্পানি সিদ্ধান্ত নিল যে কোম্পানি খুব মানবতাবাদী, তারা চিন্তা করলো যে আমার এত এমপ্লয়িরা এত পরিশ্রম করতেছে, একটা কাজ করি, আগামী জুলাই মাসের যে বেতন, জুলাই মাসে যেহেতু ঈদ একটা ফেস্টিভ্যাল, সুতরাং জুলাই মাসের বেতন আমরা জুন মাসে দিয়ে দেই। বেতন ডিউ হয় নাই, কিন্তু এখন কি মাস? এখন জুন মাস। তো জুন মাস, ভালো কথা, জুন মাসের বেতন তো জুন মাসে পাবো, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোম্পানির সিদ্ধান্ত নিল যে জুলাই মাসের বেতনও আগাম দিয়ে দেওয়া হবে, যদিও এটা ডিউ না।
যদিও জুলাই মাসের বেতন জুন মাসে 1 মাস আগে ডিউ হয় না, চাকরি করলে তো ডিউ হয়। তো তারা মানে ভালো এবং মানে এইভাবে সিদ্ধান্ত নিয়ে নিল যে জুলাই মাসের বেতন জুন মাসেই দিয়ে দেওয়া হবে। যদি তাই হয় তাহলে কিন্তু এবছরে 13 মাসের বেতনের উপরে ট্যাক্স দিতে হবে, ভয় নাই। আগামী বছর 11 মাসের বেতনের উপরেই ট্যাক্স হবে। তার মানে স্যালারি পেইড টু অ্যান এমপ্লয়ি, একজন এমপ্লয়িকে বেতন দেওয়া হয়েছে ইন দ্য ইনকাম ইয়ার, ওই ইনকাম ইয়ার মানে জুলাই টু জুনের মধ্যে, দো নট ডিউ, তার ডিউ হয় নাই, বেতন দিয়ে দিচ্ছে কোম্পানি, এত ভালো, কিন্তু ট্যাক্সে কিন্তু ওই দয়া মায়া নাই। সে দয়া করে আগাম দিয়ে দিছে, ডিউ নাই, চায়ও নাই। জুলাই মাসের বেতন কিন্তু জুন মাসে মানে চাওয়ার তো অধিকারই নেই, তো দিয়ে দিছে, এই কথাই বলা হচ্ছে। আর 3 নম্বরে বলা হচ্ছে যে এরিয়ার স্যালারি। তার মানে যদি মালিকের সাথে কোনো গোলমাল চলে থাকে, স্যালারির একটা পার্ট নিয়ে গোলমাল চলতেছে আজকে দীর্ঘদিন, প্রথমে কথা ছিল যে তাকে এইটা দিবে, এইটা মানে যাই হোক স্যালারির একটা পার্ট মানে কিছু একটা কথা ছিল, কিন্তু চাকরিতে জয়েন করার পরে মানে সেটা দিচ্ছে না, সে বিভিন্ন রকম দেন দরবার করতেছে, দিচ্ছে না। এক পর্যায়ে ওইটার জন্য মামলা করতে হয়েছে তাকে, অথবা মামলা হোক বা মামলা না করে হোক, অথবা সালিশি হোক, অথবা যে কোনোভাবেই হোক, অথবা ভয় দেখাইছে চাকরি ছেড়ে দেবো, আমার সাথে আপনার যেভাবে কথা সেটা দিচ্ছেন না, আমাকে বঞ্চিত করতেছেন, এটা দিতে যে কোনো একভাবে হোক এটা সেটেল হয়েছে। সেটেল হয়ে বলছে যে না ঠিক আছে, আমাদেরই অন্যায়, আমাদেরই ভুল, তো এখন ওই বিগত 5 বছর যাবত যে সমস্যাটা চলতেছে ওইটা আমরা দিয়ে দেবো, তোমাকে একবারে দিয়ে দিচ্ছি। এখন ওই এরিয়ার স্যালারি যেটা নিয়ে ডিসপিউটেড, সেটা একবারে পাওয়া গেল। তো একবারে আজকে বিগত 5 বছর বা বিগত 4 বছরের মানে বকেয়া বেতন যেটা একটা পার্ট, সেটা পাওয়া গেছে আজকে কত টাকা, প্রায় 18-19 লাখ টাকা। তাইলে এইটার ট্রিটমেন্টটা কি হবে? এইটার ট্রিটমেন্ট হচ্ছে যে এইটার উপরে যদি আগে ট্যাক্স দেয়া না হয়ে থাকে অন ডিউ বেসিস, হ্যাঁ, যেটা 1 নম্বরের হিসাবে, যে ডিউ মানে আমি ডিউ ভিত্তিতে দিয়ে যাব, যদি না দিয়ে থাকে, কারণ সে তো মনে করতেছে আমি মালিকের কাছে এই টাকা পাই, আমার দেয় না, তো যদি সেরকমটি হয় তাহলে ভিন্ন কথা, যদি মানে ইনকাম ট্যাক্স দিয়ে থাকে ওইটার উপরে, আর যদি না দিয়ে থাকে তাহলে এই যে এরিয়ার স্যালারিটা সে এখন পেল, একবারে পেল, এবং এখন থেকে সে আর মানে বর্তমান বেতনের সাথে পেতে থাকবে, এরিয়ার হিসাবে না, মানে কারেন্ট ইয়ার থেকে তো নর্মাল বেতনের সাথে তার ওটা যোগ হবে, আর পিছনের গুলো সে এখন একবারে পেয়ে যাচ্ছে। তাহলে এই পিছনের গুলো যে সে একবারে পেয়ে যাচ্ছে, এটা এই বছরের স্যালারি হিসাবে গণ্য হবে, বকেয়া বেতন, যেটার উপরে সে ইতিপূর্বে কর পরিশোধ করেনি বা আয় হিসাবে দেখায়নি। ঠিক আছে? তবে এখানে একটা জিনিস মানে একটা জিনিস আছে যেটা এখানে নাই, আমার কথা শেষ হবে তারপরে আমি ফ্লোর ওপেন করে দেব। একটা জিনিস 3 নম্বরের ব্যাপারে বলতে, না না নো স্যার, যত স্যার সব হলো এই আমি বলবো যখন মানে মুখ খুলতে তখন। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে 3 নম্বরের ব্যাপারে আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই একসাথে যদি এরকম 18-19 লাখ টাকা সে পেয়ে যায় এরিয়ার স্যালারি, তাহলে এইটা তো তার জন্য বিপজ্জনক, কারণ এইটা তার বর্তমান বছরের বেতন আবার বকেয়া বেতন এটা যোগ হয়ে হিউজ একটা স্যালারি দাঁড়াবে। 20-25 সর্বোচ্চ 25, তো এই হায়ার রেটে চলে যাবে। যদিও এই বেতনগুলো, এই যে এরিয়ার বেতন, এটা এই বছরের বেতন নয়, এইটা এই বছরের হয়তো আংশিক, আর বাকিগুলো হলো পিছনের 4 বছরের। সেই ক্ষেত্রে আমাদের 172 নামে একটা সেকশন আছে, 172, সেইখানে বলা আছে যে ওই করদাতা ডিসিটি বরাবরে সাদা কাগজে একটা অ্যাপ্লিকেশন করতে পারবে, এখানে বলতে পারবে যে 172 ধারায় যে সুযোগ রয়েছে আমাকে সেই সুযোগটা দেয়া হোক। কি সুযোগ আছে? যে আমার এই যে এরিয়ার বেতন পেয়েছি আজকে 19 লাখ টাকা, এইটা আমার শুধু এই বছরের বেতন নয়, এটা এই বছরে আছে সামান্য, আর পিছনের 4 বছরে এই ব্রেকআপটা আমি দিলাম, দয়া করে আমাকে পিছনের যে অ্যাসেসমেন্ট যদি আমার হয়েও গিয়ে থাকে, ধরে নিলাম হয়ে গেছে, ওইগুলো আবার পুনর্মোচন করে, আবার নতুনভাবে জাগ্রত করে, আবার এই এরিয়ার স্যালারির যে পার্ট ইয়ার ওয়াইজ এটাকে যোগ করে নতুন করে আমাকে ট্যাক্স করা হোক, তাতে করে আমি স্ল্যাবের একটু বেনিফিট পেতে পারি। মানে একবারে 18-19 লাখ টাকা যোগ করলে যে ডাইরেক্ট 25%-এ চলে যাবে, আর পিছনের বছরগুলোতে ভাগ করে দিলে
অন্তত স্ল্যাবের বেনিফিট অনুযায়ী আমি ট্যাক্সটা মানে টোটাল করলে ট্যাক্সটা কমবে বলে আমার ধারণা। ইন দ্যাট কেস ডিসিটি ক্যান ডু ইট, ডিসিটি এটা অ্যালাউ করতে পারে, আইনে এটা বলা আছে। আর নিচের লাইনে যেটা বলা আছে ওটা তো মুখে বলছি, যে স্যালারি যদি একবার যে স্যালারির উপরে ট্যাক্স দেওয়া হবে ডিউ বেসিস আর অ্যাডভান্স বেসিস, সেটার উপরে পুনরায় ট্যাক্স দিতে হবে না, অন্য কোনো বছরে গিয়ে সেটা আবার ট্যাক্সের আওতায় আসবে না। তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম? এখান থেকে শিখলাম নর্মাল স্যালারি তো স্যালারি বটেই, যেটা আগের স্লাইডে আমরা দেখলাম। আর এখানে যদি স্যালারি ডিউ হয়, হাতে পাইনি, সেক্ষেত্রেও কিন্তু ইনকাম হিসাবে আসবে, পরে হাতে পেলে আর ট্যাক্স দিতে হবে না। আর স্যালারি যদি আমার ডিউ হয়নি কিন্তু পেয়ে গেছি, তাহলে কিন্তু দিতে হবে। এরিয়ার স্যালারি যদি পাই, তাহলেও সেটা এই বছরের স্যালারি হিসেবে গণ্য হবে, যদি আমি ওই বেনিফিট না চাই, 172 সেকশনের যে বেনিফিট ওটা আমি না চাই। আবার তুমি আগের স্লাইডে দেখছো যে অ্যাডভান্স যদি আমি স্যালারি নেই, তাহলে সেটাও পার্ট অফ দিস স্যালারি ডেফিনেশনের মধ্যে আছে। কোনোভাবে রক্ষা নাই, আষ্টে পিষ্টে বাধা একজন স্যালারিড পার্সন, বুঝতে পারছো? নাও দ্য ফ্লোর ইজ ওপেন। কারো কোনো কোশ্চেন নাই? স্যার এরিয়ার স্যালারি ব্যাপারে বলতে যাচ্ছিলাম যে এটা যদি অনেক ইয়ার এটা জমে যেয়ে থাকে বা এটা ডিমড ইনকাম হিসেবে হয়ে থাকে, এবং আমি যদি এটাকে আমার রিসিভেবল হিসেবে ধরে এটার উপরে আমি ট্যাক্স দিয়ে এসে থাকি, তাহলে এটা কি বেশি ভালো না এট আ টাইম পে ওটার উপরে ট্যাক্স দেওয়ার চাইতে? আমি কিভাবে বুঝবো যে আমি ওইটা আদৌ পাবো কি পাবো না, আমি জিতবো কি জিতবো না, বলে কি, তাই না? ওইটার তো কোনো ঠিক ঠিকানা নাই। আমি তো প্রতি মাসে বেতন পেয়ে যাচ্ছি, আর একটা নিয়ে ঝগড়া বিবাদ করে যাচ্ছি একটা ইস্যু নিয়ে। তাহলে স্যার রিটার্নে কিভাবে এটা দেখাবো যে আমি তো বেতন পাচ্ছি না এখনো, কিন্তু রিটার্নে তো আমার তো 12 মাসই তো চার্জ করবে না? ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দিতেন স্যার। বুঝছি, চাকরি করে না তো কেউ। আচ্ছা শোনো, কথা হলো কি, যে চাকরিজীবী, ধরো আমার কথাই ধরো, আমি আইসিএমএ কোয়ালিফাইড, আমার সাথে আমি যখন সরকারি চাকরিতে আমি জয়েন করি, তখন আপনার অর্থ মন্ত্রণালয়ের একটা সার্কুলার ছিল যে যারা সিএ আইসিএমএ কোয়ালিফাইড, যারা বিসিএস করে আসবে, তারা 2টা ইনক্রিমেন্ট সহ যোগদান করবে। আর যারা বুয়েট থেকে যারা ইঞ্জিনিয়ার, তারাও যদি ক্লাস 1 অফিসার হিসেবে জয়েন করে, তারা 2টা ইনক্রিমেন্ট সহ জয়েন করে। একসাথে জয়েন করব আমরা, একই বয়সের, আমরা একসাথে পরীক্ষা দিচ্ছি, একসাথে সবকিছু, আমার বেতন 2টা ইনক্রিমেন্ট সহ আমি জয়েন করবো, বিকজ আমি কোয়ালিফাইড, আমি প্রফেশনাল, এই কারণে। কিন্তু দেখা গেল যে আমি জয়েন করার পরে এনবিআর এর ওই অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার থাকার পরও আমার সাথে বেইমানি করা শুরু হয়েছে। আমি বিল সাবমিট করছি, অবজেকশন অবজেকশন দিছে, এই তখন আমি বুঝিও না, নতুন চাকরি, তারপরে এই ফাইট করে করে আর পারি না। আর এদিকে আমি তো 2টা ইনক্রিমেন্ট ছাড়াই বেতন ড্র করতেছি, এই দিকে আমাকে এটা নিয়ে রিড করতে হয়েছে, এবং ওই যে অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার দিয়ে রিড করতে হয়েছে। রিড করে 5 বছর পরে আমি হাইকোর্ট থেকে রায় পাইছি যে আমার প্রতি অবিচার করা হয়েছে, আমাকে 2টা ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করা হয়েছে অন্যায়ভাবে। তখন হাইকোর্ট থেকে রায় দিছে যে এই প্রথম থেকে তার প্রতি যে অবিচার করা হয়েছে সেটা এখন একবারে পেমেন্ট করা হোক এবং এটা কন্টিনিউ হবে। এই আমি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে তুমি ভাবছো যে আমি বেতনই পাচ্ছি না, তুমি মনে করছো সি নাম্বার যেটা পড়াইছি তার মানে আমি কোনো বেতন পাই না, আমার লগে ঝগড়া, আমি কোনো বেতন পাই না, একবারে 5 বছরের বেতন পাচ্ছি, তুমি মনে করছো তাই? স্যালারির একটা পার্ট পাচ্ছি না, ঠিক আছে? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, যেটা আপনি বললেন আন্ডার সেকশন 172 ডিসিটি স্যার, উনি কি মানে আমরা অ্যাপ্লিকেশন করলে অ্যাকসেপ্ট করতে বাধ্যতা আছে কিনা? না না না, পারে, মেবি। ওকে স্যার, নেক্সট। আর কোনো কোশ্চেন নাই তো? ঠিক আছে, না আমাকে আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ কি স্যার স্যালারি যদি স্যালারি যদি 1 মাসের ডিউ থাকে স্যার, তখন স্যার আমরা ট্রিটমেন্টটা কিভাবে করব স্যার? এত সময় কইলাম কি, পড়াইলাম কি এতক্ষণ, এত কষ্ট করলাম, এখন আবার একটা কোশ্চেন করে বসছে যে 1 মাসের স্যালারি যদি ডিউ থাকে কি করবো। এই বাকিরা একটু উত্তর দিক তো দেখি।
তাহলে স্যার ওই যে ডিউ থাকলেও আমাদের মানে ইনকাম রিটার্নের মধ্যে দেখাতে হবে যে আমরা স্যালারি পেয়েছি, রিটার্নের মধ্যে এটা দেখাতে হবে। এত আচ্ছা, কষ্ট যদি ডিউ করলাম থাকে তাহলে বললাম, ট্যাক্স salary দিতে হবে আর কি ওই যে মাসে। করোনার থাকলেও 12 কারণে মাসেরই ট্যাক্স দিতে হবে স্যার। রাইট। তাহলে যে কোশ্চেন করে কি শুনে না, নিশ্চয়ই আমার কথা শুনে নাই, পরে আইসে জয়েন করছে, পরে একটা কোশ্চেন করে বসে। যাই হোক আর কি, এগুলা প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে বোঝাচ্ছি। এরপরে আবার একটা কোশ্চেন করে বলছে 1 মাসের বেতন যদি ডিউ থাকে। আরে বাবা 2 মাসের বেতন যদি ডিউ থাকে, এরকম একটা এক্সাম্পল দিয়ে তো সব বোঝানো হয়েছে যে করোনার কারণে আমি মে জুন মাসের বেতন পাই নাই কিন্তু পাবো। তখন আমি রিটার্নটা কিভাবে ফিল আপ করবো? আমি কি 10 মাসের বেতন দিয়ে রিটার্ন ফিল আপ করবো, না 12 মাস দিয়ে ফিল আপ করবো না পাওয়া সত্ত্বেও 2 মাস? উত্তর হলো না পাওয়া সত্ত্বেও আমাকে 12 মাসের হিসাব করেই রিটার্ন ফিল আপ করতে হবে। বলছি না? জি স্যার। তাহলে এই কোশ্চেন আসছে। যাই হোক স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। কে? হ্যাঁ স্যার রবি বলছিলাম। স্যার একটা বাধ্যকতা আছে, 6 ইয়ারের পূর্বে ফাইল রিওপেন করতে পারবে না। সেক্ষেত্রে আমার যদি 6 বছর পূর্বে থেকে এটা চলে আসে। রবিউল স্যার থামো, আর আগানো দরকার নাই, তুমি তো অনেক অ্যাডভান্স। এটা রিওপেন না, এটা সেকশন 93 না, মাইন্ড ইট, এটা 172। এটা কোনো টাইম লিমিট নাই, এটা 5 বছর 10 বছর 6 বছর এগুলো নাই। তুমি কোত্থেকে আবার 6 বছর নিয়ে আসছো আর একটা সেকশন থেকে? ওকে স্যার, আমি বুঝতে পেরেছি। তুমি তো গেছো সে কর ফাঁকির অভিযোগ, মানে উল্টা, মানে তাকে ধরো মারো কাটো, সে কর ফাঁকি দিছে। কর ফাঁকি দিলে সেটা 6 বছরের পিছনে যাওয়া যায় না, এটা কর ফাঁকি না। এটা হলো ওইটা সেকশন 93 তে 6 বছর পর্যন্ত তাকে ধরা যায়, ওটা হলো ধরার ধারা। আর এখন যেটা আমি পড়াচ্ছি 172, এটা ধরা দেওয়ার ধারা। এই ধারা কত প্রকার ও কি কি? ধারা 2 প্রকার। জি স্যার, জি। তাইলে আচ্ছা, এখন আসি, ওই বন্ধ করো মনিরুল ইসলাম, সালাই রেখে গেছে। আচ্ছা, এখন ওই যে কোশ্চেন করছিল আমাকে যে স্যার পারকুইজিটটা কি, বলছিলাম পরের স্লাইডে আছে। এই সেই পরের স্লাইড। এটা হলো সেকশন 2 সাবসেকশন 45 এ পারকুইজিটের একটা ডেফিনেশন আছে যে পারকুইজিট কি। পারকুইজিট হচ্ছে যে এইগুলো বাদে ক্যাশ আর নন ক্যাশ বেনিফিট, হ্যাঁ, সেগুলো এইগুলো যেগুলো একজন চাকরিজীবী সে তার এমপ্লয়ার থেকে যে পায়, এর ভিতরে এইগুলো বাদে বাকি সব পারকুইজিট। এইগুলো কি? বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেন্টিভ বোনাস, এরিয়ার স্যালারি, অ্যাডভান্স স্যালারি, লিভ এনক্যাশমেন্ট। আর ওই যে কন্ট্রিবিউশন বাই দি এমপ্লয়ার টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড বা সুপারঅ্যানুয়েশন ফান্ড, এগুলোতে যদি কোনো কন্ট্রিবিউশন থাকে এমপ্লয়ারের, এইগুলো বাদে বাকি সব হচ্ছে পারকুইজিট। তার মানে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে বাড়ি ভাড়া, অ্যালাউন্স গুলো সব কিন্তু এখানে নাই, যেটা নাই সেটাই পারকুইজিট। এই আর এক তামসা, এটা হলো উল্টা ডেফিনেশন। প্রথমে এক তামসা দেখছি ইনক্লুসিভ ডেফিনেশন, এখন আর এক তামসা, সেটা হলো উল্টা ডেফিনেশন। সেটা হলো এইখানে বলছে যে এইগুলো এ বাদে, প্রথমে দেখেই মনে হয় এইগুলো মনে হয় পারকুইজিট। একটা ছেলে এইগুলো দেখার পরেই মনে করে যে এইগুলো মনে হয় পারকুইজিট। নো, উল্টাটা, এইগুলো বাদে বাকিটা হচ্ছে পারকুইজিট। বাকি যা সে পায়, তা বাকি কি পায়? তা পারকুইজিটের যদি সোজাভাবে বলি, বাঁকাভাবে না বলে, তাহলে পারকুইজিট হচ্ছে অল অ্যালাউন্সেস আর পারকুইজিট। হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স বা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স বা এডুকেশন অ্যালাউন্স, এরকম যারা চাকরিজীবী তারা কিন্তু পায়। বেতনের সঙ্গে বেসিকের সঙ্গে কিন্তু এই সমস্ত বিভিন্ন ধরনের অ্যালাউন্স পায়। অল অ্যালাউন্সেস আর পারকুইজিট। এখন এখানে একটা কথা কি, তাহলে পারকুইজিট, আজকের ক্লাসে কিন্তু পারকুইজিট কোনটা পারকুইজিট আর কোনটা পারকুইজিট না এটা তোমার জানার দরকার নেই। জানার দরকার হবে যেদিন আমরা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন পড়াবো। কেন জানার দরকার হবে? তখন ওখানে বলছে যে কোনো কোম্পানি তার কোনো এমপ্লয়িকে বছরে 5.5 লক্ষ টাকার বেশি পারকুইজিট দিতে পারবে না। যদি 5.5 লক্ষ টাকার বেশি পারকুইজিট দেয়, তাহলে যতটুকু বেশি দিবে ততটুকু তার ইনএডমিজেবল বিজনেস এক্সপেন্ডিচার হিসেবে গণ্য হবে এবং এটার উপরে তাকে 32.5% হারে ট্যাক্স দিতে হবে। কেন 5.5 লাখ টাকার বেশি দিল?
তার মানে যাকে দিল তার ক্ষতি হবে না, যে দিল তার ক্ষতি হবে। আজকের ক্লাস কাদের, যে দিল না যে নিল? আজকের ক্লাস হলো যে নিল, তো যে নিল তার কোনো ক্ষতি হবে না। সুতরাং এই পারকুইজিটের এই স্লাইডটা আজকের ক্লাসের জন্য প্রযোজ্য নয়। আমি চাকরিজীবী, আজকে চাকরিজীবী হিসাবে একটা অঙ্ক করব, আমার জানার দরকার নাই মানে আমার বেতনের কোন অংশ পারকুইজিট কোন অংশ পারকুইজিট না, এটা জানার কোনো দরকার নেই। কার জানার দরকার? দরকার হলো আমার মালিকের। সে জানি আমাকে বছরে 5.5 লাখ টাকার বেশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা বা অন্যান্য সব ভাতা মিলে যেন বছরে 5.5 লাখ টাকার বেশি না দেয়। আমারে দিলে আমার অসুবিধা নাই, অসুবিধা হবে ওনার। তো সুতরাং মালিকেরও অসুবিধা হোক, চাকরি করে আমি সেটাও তো চাইবো না, ইত্যাদি আর কি। তো যাই হোক আর কি, স্যালারির অঙ্কতে এই পারকুইজিট কোনো বিবেচ্য বিষয় নয়। এটা কোম্পানির অঙ্ক যখন আমরা করব তখন এটা বিবেচ্য বিষয়। কোম্পানির অঙ্কে কিভাবে বিবেচ্য বিষয়, ওখানে যেদিন বিজনেস পড়ানো হবে সেদিন তুমি দেখবা যে কোনো এমপ্লয়ার তার কোনো এমপ্লয়িকে বছরে 5.5 লক্ষ টাকার বেশি পারকুইজিট দিতে পারবে না। পারকুইজিট মানে কি? সব অ্যালাউন্সগুলো এইগুলো বাদে সব পারকুইজিট যা দেয় থাকে পারবে না। দিলে কি হবে? 5.5 লক্ষ টাকার বেশি যদি দেয়, বেশি যতটুকু দিবে ততটুকু কিন্তু কোম্পানির এক্সপেন্ডিচারটা ডিসিটি মানবে না, ওইটুকু ডিসঅ্যালাউ করে তার নেট প্রফিটের সঙ্গে যোগ করে ওই বাড়তি ইনকামের উপরে ট্যাক্স করে ছেড়ে দেবে। ঠিক আছে? এবং ওইভাবেই আমরা অঙ্ক করব, আগামীতে কোম্পানির অঙ্ক শুরু করব। তো বলো, এই স্লাইডে কোনো কোশ্চেন? নো স্যার। স্যার একটু ছিল স্যার। কি স্যার একটু কি মানে স্যার অল অ্যারাউন্ড বলতে স্যার যে মেডিকেল প্লাস ট্রান্সপোর্ট প্লাস হাউস এন্ড সব ইনক্লুডেড 5.5 লাখ টাকা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আসো আসল পড়া এখান থেকে শুরু। এত সময় পর্যন্ত যে ক্লাস নিলাম এগুলো জাস্ট তোমার বোঝার জন্য, এগুলো কোনো কাজে লাগবে না। কাজে লাগবে হলো এখন থেকে, এই স্লাইড থেকে হলো কাজের। সেটা হলো কি, একজন চাকরিজীবী যে বেতন ভাতা পায় তার কোন অংশের উপরে অথবা কোন অংশের উপরে আংশিক ট্যাক্স ফ্রি অর ফুল ট্যাক্স ফ্রি, সেগুলো এখন আমরা শিখব। তার মানে মূল বেতন যেটা পায় এটা তো ফুললি ট্যাক্সেবল, বোনাস ফুললি ট্যাক্সেবল, কোনো মাপ নাই। মাপ আছে কি? মাপ আছে এই 3টা, তাও পার্টলি, নট ফুললি। তবে যদি সরকারি চাকরি করে তাহলে এই 3টা ফুললি মাপ। সরকারি যারা চাকরিজীবী তাদের শুধু 12 মাসের মূল বেতন আর 2টা উৎসব বোনাস, এইটার উপরই শুধু ট্যাক্স দিতে হয়। আর বাকি যা পায় সব করমুক্ত, ট্যাক্স ফ্রি। বাকি কোনো কিছু তার ট্যাক্সেবল ইনকামের মধ্যে আসে না। মানে তারা তো সরকারি চাকরিজীবীরা বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টেলিফোন ভাতা ইত্যাদি অনেক ধরনের ভাতা আছে মূল বেতনের পাশাপাশি। তারপরে বৈশাখী ভাতা, তো অনেক কিছুই আছে, বাট কোনো কিছুর উপরে ট্যাক্স দিতে হয় না, 2টা বাদে। কোন 2টা? মূল বেতন আর বোনাস। ঠিক আছে? কিন্তু যারা প্রাইভেট জব করে, তোমাদের পরীক্ষায় অঙ্ক আসবে প্রাইভেট, ফাঁকে সরকারিটাও বলে দিলাম, যদি সরকারি এসে পড়ে। যদি বেসরকারি হয় চাকরিজীবী তাদের জন্য হলে এই যে 3টা টানায় রাখছি, এই 3টা। সেটা হলো যে বাড়ি ভাড়া ভাতা যেটা সে পাবে তার পার্টলি ট্যাক্স ফ্রি। পার্টলি কত টাকা ট্যাক্স ফ্রি? সেটা হলো মূল বেতনের 50% অথবা মাসে 25,000। মাসে 25,000 মানে বছরে কিন্তু 3 লাখ। 25,000কে তুমি 12 দিয়ে গুণ দিলে 3 লাখ টাকা, বাৎসরিক 3 লাখ। তো যদিও বাৎসরিক 3 লাখ এটা কিন্তু আমাদের আইনে নাই, আছে মাসে 25,000। অথবা সে প্রকৃতপক্ষে যে বাড়ি ভাড়া ভাতা পায়, এই 3টার ভিতরে যেটা লোয়েস্ট, আপ টু দ্যাট অ্যামাউন্ট ইজ ট্যাক্স ফ্রি। ঠিক আছে? তো এটা একটা অঙ্ক করে দেখালে তুমি আরো ভালো বুঝতে পারবা। আমি দেখাচ্ছি, যে পড়াইনি, আজকেই করাবো। তাহলে ঠিক আছে, বাড়ি ভাড়া ভাতা বুঝলাম যে আপ টু এ সার্টেন লিমিট ইট ইজ ট্যাক্স ফ্রি। আরো ভালো বোঝা যাবে যদি একটা অঙ্ক করি, তাহলে আরো ভালো বোঝা যাবে। যদি একটা ব্যক্তির অঙ্ক দেই, তার বেতন মিস্টার এ, তার বেতন মূল বেতন এত, বোনাস এত, বাড়ি ভাড়া ভাতা এত, চিকিৎসা ভাতা এত, তাহলে তার করযোগ্য আয় আমি কিভাবে নির্ণয় করব? মোট বেতন তার এত, কিন্তু মোট বেতনের উপরে তো কেউ ট্যাক্স দেয় না, ট্যাক্স দেয় করযোগ্য বেতনের উপরে। তার মানে মোট বেতন থেকে এইগুলা বাদ দিলে আমরা করযোগ্য বেতন পাবো।
কি কি বাদ যাবে? 1 নম্বরটা বাদ দিয়ে দিচ্ছি। 2 নম্বর যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা বাৎসরিক 30,000 টাকা পর্যন্ত করমুক্ত, ঠিক আছে, যদি ক্যাশে পায়। এবং বাংলাদেশে যত চাকরিজীবী আছে ম্যাক্সিমাম 99%ই হলো এইটা, মানে যা বাড়ি ভাড়া যাতায়াত ভাতা যা পায় সবই ক্যাশে। তারপরে সে কিভাবে অফিসে আসবে, তার নিজের গাড়িতে আসবে না 6 নম্বর বাসে আসবে না রিক্সায় আসবে, এটা তার ব্যাপার, না হেঁটে আসবে তার ব্যাপার। তো ওইটা দেখার বিষয় না। তাকে বাড়ি ভাড়া ভাতা দিল, তাকে যাতায়াত ভাতা দিল, কিন্তু প্রকৃতপক্ষে তার কত খরচ হলো দ্যাট ডাজ নট ম্যাটার। দেখা গেল যে ওই ভদ্রলোকের নিজের বাড়ি আছে, তো তারপরও কোম্পানি তাকে বাড়ি ভাড়া ভাতা দিল যাতে সে বাড়ি ভাড়া করে থাকতে পারে। ডাজ নট ম্যাটার সে বাড়ি ভাড়া করে থাকবে না শ্বশুর বাড়ি থাকবে না গাছতলায় থাকবে, এটা কোনো বিষয় না। সে যা বাড়ি ভাড়া ভাতা পাবে চোখ বন্ধ করে তার বেসিকের 50% অথবা বছরে 3 লাখ ওই টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। ওই প্রশ্ন করা যাবে না যে তার এত টাকা খরচ হয়েছে, অথবা যা তারে বাড়ি ভাড়া ভাতা দিছে তার থেকে বেশি বাসা ভাড়া করে থাকে, ইট ডাজ নট ম্যাটার। কনভেনশন গেল। তারপরে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা হচ্ছে বেসিকের 10% অথবা 1 লক্ষ বছরে 1,20,000, অথবা তার অ্যাকচুয়ালি সে মেডিকেল অ্যালাউন্স বাবদ যা পেয়ে থাকে, এই তিনটার মধ্যে যেটা লোয়েস্ট আপ টু দ্যাট অ্যামাউন্ট ইজ ট্যাক্স ফ্রি, ঠিক আছে। তার মানে মেডিকেল হচ্ছে বেসিকের 10%। এগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে। পরীক্ষার হলে যাওয়ার আগে কিন্তু এগুলো মুখস্থ না থাকলে 2-3টা অঙ্ক প্র্যাকটিস করলেই এটা মুখস্থ হয়ে যাবে, এটা কোনো বিষয় না। তো বেসিকের 10% অথবা বাৎসরিক 1,20,000, অথবা সে প্রকৃতপক্ষে যে মেডিকেল যেটা পাচ্ছে তিনটার মধ্যে যেটা লোয়েস্ট আপ টু দ্যাট অ্যামাউন্ট ইজ ট্যাক্স ফ্রি। আর ওই যে যতটুকু ট্যাক্স ফ্রি বাকিটুকু ট্যাক্সেবল। তবে এখানে বলছে যে তার যদি সার্জারি লাগে, কোনো কঠিন অসুখ হয়ে থাকে, বিশেষ করে এই কয়টা হার্ট, কিডনি, লিভার, আই, ক্যান্সার, এই পাঁচটা রোগের কারণে তার যদি কোনো সার্জারি হয়ে থাকে এবং সেই সার্জারির খরচটা যদি কোম্পানি বহন করে, সেক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত মানে এই ডিজেবল এমপ্লয়ির ক্ষেত্রে ওই লিমিট যেটা 1,20,000 ইয়ারলি, ওটা কিন্তু আসলে 1 লক্ষ ডিজেবল এমপ্লয়ির জন্য কিন্তু এটা 10 লাখ। মানে নাথিং উইল বি, লেখাই আছে স্যালারি ইনকাম ইফ দ্য কস্ট অফ সার্জারি এগেনস্ট হার্ট, লিভার, কিডনি, আই এবং ক্যান্সার মানে বর্ন বাই দি এমপ্লয়ার। তো বলো কোনো কোশ্চেন? যা পড়ানো হলো এটা নিয়ে কোনো কোশ্চেন? বোঝা যায়নি এমন কিছু? নো স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এখন আসছো যে যদি কোনো এমপ্লয়িকে কোনো এমপ্লয়ার রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেয়, মানে কোনো বাড়ি দেয় তাকে থাকার জন্য ফ্রি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলছে তাকে যে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে কোম্পানির বাড়ি, ওই বাড়িতে যদি তাকে থাকতে না দিয়ে বাইরের লোককে ভাড়া দেওয়া হতো, তাহলে আনুমানিক কত টাকা ভাড়া পাওয়া যেত এইটা, অথবা তার মূল বেতনের 25%। এই দুইটার মধ্যে যেটা কম সেইটা তার উল্টা বেতনের সঙ্গে যোগ হয়ে ট্যাক্স হবে। কিরকম আমি একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবে, আদারওয়াইজ এটা ক্লিয়ার হবে না। উদাহরণটা হচ্ছে এরকম যে এক ভদ্রলোকের বেসিক স্যালারি হচ্ছে 1 লাখ টাকা মাসে, তার মানে বছরে 12 লাখ টাকা বেসিক স্যালারি। আর সে অফিস থেকে একটা ফুল ফ্রি অ্যাকোমোডেশন পাচ্ছে। অফিস তাকে বলছে যে কোম্পানির বাড়ি আছে, খালি পড়ে আছে, যে এইটাতে আপনি থাকবেন, কোনো ভাড়া দিতে হবে না, কোম্পানিকে কোনো ভাড়া দিতে হবে না, এইটাতে আপনি থাকবেন, আর মাসে 1 লাখ টাকা মূল বেতন পাবেন, আর কিচ্ছু পাবেন না। তো এখন সে বছরে বেতন পায় 12 লাখ, সেটা হলো তার গ্রস স্যালারি। কিন্তু তার ট্যাক্সেবল স্যালারি কত, মানে কত টাকার উপরে তাকে ট্যাক্স দিতে হবে, কত টাকা বেতনের উপরে তাকে ট্যাক্স দিতে হবে? এর উত্তর হচ্ছে তাকে 15 লাখ টাকা বেতনের উপরে ট্যাক্স দিতে হবে। বেতন পায় 12 লাখ, ট্যাক্স দিতে হবে 15 লাখের উপরে। কেন? কি অদ্ভুত ঘটনা! সেটা হলো ওই যে মানে এই যে ফাও বাড়িতে থাকে, ওইটা ফাও বাড়িতে না থেকে আর নিজে ভাড়া করে থাকলে ওইটার খরচ বহন করা লাগতো। তো খরচ বেঁচে যাওয়া ইনকাম, একটা খরচ বেঁচে যাওয়াও কিন্তু আয়। তো বাঁচাইতেছে কেটা খরচ? কোম্পানি।
তাহলে ওখানে বলছে যে তার মূল বেতন কত, 12 লাখ। 12 লাখ টাকার 25% কত আসে, 3 লাখ। তো মানে 3 লাখ, ভালো কথা, 3 লাখ। আর পরীক্ষার হলে কিন্তু তুমি দেখবা পরীক্ষার যে বিভিন্ন কোশ্চেন, সেটাতে পাবা না খুব একটা। ওই যে ওই বাড়ি বাইরের লোকের কাছে ভাড়া দিলে কত ভাড়া হতো, মানে ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই দেখছি, তো এগুলো বলা থাকে না। তো বলা থাকে না, তুমি বলবা যে যেহেতু রেন্টাল ভ্যালু অঙ্কে দেয়া নাই, সুতরাং আমি ধরে নিলাম যে বেসিকের 25% যে 3 লাখ টাকা আসে এইটাই লোয়ার, দুইটার ভিতরে লোয়ার। তো সেক্ষেত্রে এইটাই তার ডিমড ইনকাম হিসেবে গণ্য করা হলো। মানে এটা কিন্তু নোশনাল ইনকাম, মানে ধারণাগত আয়, প্রকৃত আয় নয়। তো এটা মানে এই রুল 33 অনুযায়ী এটা তার ইনকাম হিসেবে গণ্য করা হলো, ট্যাক্সেবল ইনকাম হিসেবে গণ্য করা হলো। ঠিক আছে। আর যদি দেয়া থাকে, কথার কথা, যে পরীক্ষার অঙ্কে দেয়া আছে যে তাকে একটি ফ্রি বাড়িতে থাকতে দেয়া হয়েছে, কোম্পানির বাড়ি, এই বাড়ি যদি তাকে থাকতে না দিয়ে বাইরে লোককে ভাড়া দেওয়া হতো, তাহলে 30,000 টাকা করে ভাড়া দেয়া যেত। তোমার পরীক্ষার অঙ্কে আছে, তাহলে 30,000 টাকা যদি মাসে ভাড়া দেওয়া যেত, বছরে কত হয়, 3,60,000, 3,60,000। তাহলে 3,60,000 অথবা তার বেতনের 25%। তার বেতন কত বছরে, 12 লাখ। বেতন মানে কত, মূল বেতন। তার 12 লাখ টাকার 25% আসে 3 লাখ। তাহলে 3 লাখ অথবা 3,36,000, এর ভিতরে যেটা লোয়ার, দ্যাট উইল বি অ্যাডেড উইথ হিজ ইনকাম, উইথ হিজ ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে। এটা গেল তোমার রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এখন আসি যে তোমার যদি তাকে ফুল টাইম গাড়ি দেয়, মানে অনেক কোম্পানি আছে তাকে ফুল টাইম গাড়ি প্রোভাইড করে। তো ফুল টাইম যদি গাড়ি প্রোভাইড করে, সেক্ষেত্রে নিয়মটা কি হবে, সেইটা ক্ষেত্রে বলছে যে বেসিকের 5% অথবা ইয়ারলি 60,000 টাকা। এই দুইটার মধ্যে যেটা হায়ার, সেইটা তার ইনকামের সঙ্গে যোগ হবে। বুঝতে পারছো কিরকম? ওই ভদ্রলোকের কথাই বলি, যার ওইটা তো মিলে গেছে, যার 12 লাখ টাকা বেতন বছরে, 12 লাখ টাকার 5% আসে 60,000। যাই হোক, মিলে গেছে, যে উদাহরণটা দিচ্ছি তাতে দুইটা এক ফিগার হয়ে গেছে। মানে 12 লাখ টাকার 5% আসে 60,000 অথবা 60,000, যেটা হায়ার, সেইটা তার ইনকামের সঙ্গে যোগ হবে, যেহেতু সে ফাও গাড়িতে চলে। যেহেতু সে কোম্পানি তাকে ফুল টাইম গাড়ি দিয়েছে ফ্রি ইউজের জন্য, এইটা সে অ্যাভিল করে। এইটা অ্যাভিল করলে কিন্তু তার ওই 60,000 টাকা বা বেসিকের 5% যেটা হায়ার হয়, সেটা তার ইনকামের সঙ্গে, স্যালারি ইনকামের সঙ্গে যোগ হয়ে ট্যাক্স হবে কিন্তু উপরেরটার মতো। মানে উপরে হলো ফাও বাড়ি, আর 2 নম্বরে হলো ফাও গাড়ি। তো বাড়ি গাড়ির ক্ষেত্রে কিন্তু যদি অ্যাভিল করে, সেক্ষেত্রে কিন্তু ওই মানে একটা বাড়তি ঝামেলা এসে পড়বে তার ঘাড়ে। হ্যাঁ, ঠিক আছে। তবে আর একটা মজার কথা হলো, যদি দেখা যায় যে অফিস থেকে ফুল টাইম গাড়ি পায়, আবার মাসে মাসে কনভেন্স অ্যালাউন্সও পায় বেতনের সঙ্গে, তাইলে একটু আগে যে পড়াইলাম যে কনভেন্স অ্যালাউন্স বাৎসরিক 30,000 টাকা পর্যন্ত করমুক্ত, ওই করমুক্তটা কিন্তু তার বেলায় অ্যাপ্লিকেবল হবে না। তার মানে সে যদি ধরো 10,000 টাকা করে কনভেন্স অ্যালাউন্স তোলে প্রতি মাসে অফিস থেকে, তার মানে বছরে কত, 1,20,000। ওই 1,20,000 কিন্তু ফুললি ট্যাক্সেবল। ওখান থেকে 30,000 টাকা বাদ দিয়ে যে 90,000 টাকা হতো, সেটা এই লোকের বেলায় হবে না, যে গাড়িও অ্যাভেল করে ফুল টাইম গাড়ি, আবার কনভেন্স অ্যালাউন্স। নর্মালি এটা হওয়ার কথা না। নর্মালি যে গাড়ি পায় সে তো অফিস থেকে কনভেন্স অ্যালাউন্স পাওয়ার কথা না, আর যে কনভেন্স অ্যালাউন্স পায়, যাতায়াত ভাতা পায়, সে তো গাড়ি পাওয়ার কথা না। তো কিন্তু আইনে বলছে যদি পায়, যদি এমন হয় যে দুইটাই পাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলছে যে না, ওই যে মানে গাড়ির জন্য যে 60,000 টাকা যোগ হবে, এটা তো যোগ হবেই, আর ওই 30,000 টাকা যে করমুক্ত বলা হয়েছিল কনভেন্স অ্যালাউন্সের ক্ষেত্রে, ওই সুবিধা পাবে না। এটাই লেখা এখানে। তাহলে বলো, কোনো কোশ্চেন? স্যার ছোট একটা কনফিউশন, সেটা হচ্ছে যেটা 12 লাখ টাকা বললেন স্যার, হ্যাঁ, এইটা হচ্ছে বেসিকের 25%।
হাউস রেন্ট যদি আপনার ফ্রি বাড়িতে থাকে 12 লাখ টাকা 25% এ 3 লাখ আসে না? বেসিক, এখানে বেসিক লেখা তো স্যার, ওটা তো গ্রসের কথা বলছেন না 12 লাখ? না না না, 12 লাখ গ্রসের কথা বলিনি। ওকে ওকে স্যার, আমি ক্লিয়ার। বারবার বলছি বেসিক। ওকে ওকে স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার এখানে। হ্যাঁ স্যার, আপনি একটু আগে যেটা বললেন যে যদি তার 12 লাখ টাকা যদি বেতন হয় বার্ষিক বেতন, তাহলে বার্ষিক মূল বেতন জি স্যার, মূল বেতন যদি 12 লাখ হয় টোটাল, তাহলে তার 25% আপনার হাউস অ্যালাউন্স হিসেবে এইখানে যোগ হবে। কিন্তু স্যার যদি আবার একটু আগে বললেন যে যদি সে মূল বেতন 12 লাখ পায় এবং যদি সে বাড়ি পায় এবং সে গাড়ি পায় ফ্রি, তাহলে তার একটা এই হিসেবে যোগ হচ্ছে। কিন্তু যদি আবার তার স্যালারি শিটে যদি উল্লেখ থাকে যে সে বাড়ি ভাতা বা হাউস অ্যালাউন্স এত পার্সেন্ট পাচ্ছে এবং কনভেন্স পাচ্ছে একটা পোরশন, তাহলে আমার মূল বেতনটা কত? তখন তো স্যার ওই তার ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে না, ওইখানে এক্সাম্পশন হচ্ছে না। তাহলে স্যার তার মূল বেতন তখন কত হবে মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে স্যার? বাবান চাকরি করে না তো, এটা কেবল ছাত্র তো, ওই জন্যই পড়াইতে সমস্যা হইতেছে অনেক। বিষয়টা হলো কি বলি আর কি বোঝে, চাকরি করলে এই কথাগুলো মনে পড়বে আমার, এই কথাগুলো। মূল বেতন কি? মূল বেতন তো আলাদা, মূল বেতনের সাথে তো এটা সম্পর্ক নেই, এগুলো যোগ করে তো মূল বেতন না। মূল বেতন মানে কি? মূল বেতন মানে মূল মানে কি? ময় দীর্ঘকাল ল মূল, আর বাকিগুলো সব আলাদা, বাকিগুলো সব ইন এডিশন। তাহলে কি বলতেছে যে আমার মূল বেতন কমে যাবে? কয় কি? মূল বেতন তো ফিক্সড, 1 লাখ টাকা মূল বেতন, আর সাথে আমি বাড়ি পাই, গাড়ি পাই, হ্যাং পাই, ট্যাং পাই, কত কিছু পাই। তাহলে যে বললা যে মূল বেতন কমে যাবে, আমি তো কথাটা শুনে টাসকি খেয়ে গেছি। আর তো বলছে বাড়ি দিলে তাহলে আর দিবে না, মানে অ্যালাউন্স, বাড়ির অ্যালাউন্সটা দিবে না। না না, দিতে পারে। কোশ্চেন তার একটা কোশ্চেন ভালো ছিল, কিন্তু সব পেছায় গোছাইয়া মানে ঠিক মতো করতে পারে নাই। সেটা হলো এইখানে একটা জিনিস কি, আমি আগের স্লাইডে আবার যাই। এই হলো আগের স্লাইড, এটা হলো সব ক্যাশ, আর পরের স্লাইডে হলো সব কাইন্ড। এইখানে ক্যাশে বলা আছে যে বাড়ি ভাড়া ভাতা যদি পায়, ভাতা মানে কি? ক্যাশ, বেতনের সঙ্গে পায় প্রতি মাসে। তো এইটা যদি মূল বেতনের 50% বা মাসে 25,000, মানে বছরে 3 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, ভালো কথা। কিন্তু এই বাড়ি ভাড়ার সাথে ভাতার সাথে যদি আস্ত বাড়িও পায় ফাও থাকার জন্য, তাহলে ফাও থাকার জন্য তো বেসিকের 25% যোগ হবে। সেটা তো আমি পুরো ক্যালকুলেশন করে পড়ায় দিলাম যে 12 লাখ টাকা বেতন পায়, ট্যাক্স দিতে হবে তাকে 15 লাখ টাকার উপরে। শুনতেও কেমন খারাপ শোনায়, তাই না? কিন্তু খারাপ শোনাইলেও তো কিছু করার নাই। আচ্ছা গেল, কিন্তু যদি পাশাপাশি আবার বাড়ি ভাড়া ভাতা পায়, এই কোশ্চেনটা ওর ভালো ছিল। এই ব্যাপারে কবি নীরব। কবিকে, কবি হলো ইনকাম ট্যাক্সের ল বড়ই নীরব। তাহলে যদি নীরব থাকে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আইনে যদি কিচ্ছু বলা নাই, আইনে গাড়ির কথা বলা আছে যে গাড়ি যদি পায় এবং সাথে যদি গাড়ির অ্যালাউন্স পায়, কনভেন্স অ্যালাউন্স পায়, সেক্ষেত্রে দুইটা সুবিধা একসাথে হবে না। গাড়ির জন্য 60,000 হবে 5% বা 60,000, আর কনভেন্স অ্যালাউন্স পুরোটাই ট্যাক্সেবল হবে। কিন্তু বাড়ির বেলায় আবার এরকম বলা নাই। তো বলা যেহেতু নাই, সেক্ষেত্রে যেটি হবে সেটি হলো যা হবে তাই, যা বলা আছে তাই। সে যদি বাড়ি ভাড়া ভাতা পায়, তাহলে যেটা টানায় রাখছে এটাই হবে। বেসিকের 50% বা 25,000 টাকা পর্যন্ত মাপ। আবার ফাও বাড়ি পায়, ওটার জন্য আবার ওই যে 25% যোগ হবে। যা হওয়ার তাই হবে, যা লেখা আছে এখানে তাই, লেখার বাইরে কিছু নাই। যদি গাড়ির ওয়েল বিলটা কোম্পানি দিয়ে দেয়, সেটাকে আমরা এখানে ধরে নিব না? অ্যালাউন্স হিসেবে? সবকিছু নির্ভর করে স্যালারি সার্টিফিকেটে কি বলা আছে, আমি কি শর্তে চাকরিতে জয়েন করছি, ওইটাই সব। খুচরা কথা কয়ে লাভ নাই। যদি আমাকে কি ফুল টাইম গাড়ি দিছে, মানে গাড়ির ফুল ফ্যাসিলিটি, গাড়ির ড্রাইভারের বেতন দেবে কোম্পানি, গাড়িটা কোম্পানি,
গাড়ির তেল দেবে কোম্পানি, গাড়ির খরচাপাতি সবই কোম্পানি। আমি শুধু লাট বাহাদুরের মতো যাব আসবো, অফিসে যাব, তারপরে যেসব জায়গায় বেড়াতে যাব, ফুল টাইম গাড়ি আমার। কি বুঝতে পারছি? জি স্যার। ফুল টাইম গাড়ি মানে কি? ফুল টাইম তো খালি অফিসে না, অফিস, বাসা, বাচ্চার স্কুল সব, মানে একেবারে নিজের গাড়ির মতো ব্যবহার। সুতরাং এই যে কোম্পানি আমাকে এই ফ্যাসিলিটি দিচ্ছে, এটা ইনকাম ট্যাক্স ধরে ফেলছে। ইনকাম ট্যাক্স বলছে যে কোম্পানি আপনাকে এই ফ্যাসিলিটি দিলে এই ফ্যাসিলিটির একটা মূল্য ধরে আমরা ইনকাম ট্যাক্সে ইনকাম হিসাবে গণ্য করে ট্যাক্স করে দেব। ঠিক আছে? তো আশা করি আর কোনো কোশ্চেন এই স্লাইডে নাই। তো এখানে যেটা বলছে যে নো ট্যাক্স অন ট্যাক্স ইফ স্যালারি ট্যাক্স ইজ পেইড বাই দি এমপ্লয়ার। এটা পড়ে দেখো একটু, ইফ স্যালারি ট্যাক্স ইজ বর্ন বাই দি এমপ্লয়ার then that tax will not be treated as perquisite in the hand of the employee and therefore there is no tax on tax issue in the case. মানে বিষয়টা হলো কি, তোমার ধরো একটা ভদ্রলোক চাকরিতে জয়েন করছে একটা শর্তে। সেই শর্তটা হচ্ছে যে আমার বেতনের উপরে যে ট্যাক্স হয় সেটা যদি আপনি বহন করেন, কোম্পানি যদি বহন করে, তাহলে আমি চাকরিতে জয়েন করতে পারি, আদারওয়াইজ আমার এই চাকরিতে এই মানে ইনকামে পোষাবে না। কোম্পানি ভাবলো যে এই ছেলেটারে ধরে রাখার জন্য কোম্পানি রাজি হয়ে গেল, বললো ঠিক আছে তোমার বেতনের উপরে যা ট্যাক্স আসে আমরা দিয়ে দেবো, আমরা মানে কোম্পানি তোমার নামে দিয়ে দিবে, যাও। এবং চাকরির শর্তেও লেখা আছে যে তার বেতন, মূল বেতন এত, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এত, মূল বেতনের এত পার্সেন্ট ইত্যাদি যোগ করলে অনেক বড়। পাশে একটা শর্ত লেখা যে এই বেতনের উপরে ইয়ারলি যে ট্যাক্স আসবে that tax will be borne by the company. এখন কথা হয় কি যে এই যে কোম্পানি তার ট্যাক্সটা দিয়ে দিল, তা কোম্পানি এটা খরচের খাতায় কোথায় শো করবে? স্যালারি। ওই ট্যাক্সটাও তো ট্যাক্স না, ট্যাক্স মানে স্যালারির পার্ট। এটা হলো ঘুরে খাওয়া। মানে তাকে যদি বলতো যে আপনাকে আমরা বেতন দেবো কত, 1 লাখ, সে ওদের রাজি হইলো না, তা ট্যাক্স আসে কত, 12 লাখ টাকার উপরে আনুমানিক ট্যাক্স আসে ধরো 1,20,000 টাকা। কথার কথা, 12 লাখ টাকার উপরে ট্যাক্স আসে 1,20,000। এই 1,20,000ও কোম্পানি বহন করবে বিধায় মাথা পেতে নিল যে করবে। তাহলে যদি কোম্পানি বলতো যে না আপনার বেতন দেবো আমরা 1,10,000 মাসে, বছরে 13,20,000, তাহলেই তো হয়ে যাবে। কথা তো একই, আপনার ট্যাক্স আপনি দেবেন, আপনি যেটা চাচ্ছেন সেটা আমরা বাড়ায় দিলাম। এখন যেটা হয় সেটা হলো সে তার বেতন কত, ধরি কথার কথা বেসিক মানে শুধু মূল বেতন মানে 1 লাখ টাকা, বছরে 12 লাখ টাকা, সে আর কোনো ভাতা পায় না। কথার কথা আমি মানে ক্লামজি করতে চাই না, সিম্পল এক্সাম্পল। এখন আর শর্ত কি? চাকরির শর্ত হলো যে তার বেতনের উপরে 12 লাখ টাকার উপরে যা ট্যাক্স আসবে সেটা কোম্পানি বহন করবে। এখন সে যখন রিটার্ন ফিল আপ করবে বা ডিসিটি যখন অ্যাসেসমেন্ট করবে, তখন কি করবে? তার প্রকৃত বেতন কি 12 লাখ হবে না 13,20,000 হবে? কারণ এই 1,20,000 টাকা যে ইনকাম ট্যাক্স ওই করদাতার ওই স্যালারিড পার্সনের পক্ষে কোম্পানি বহন করলো, এটা তো পার্ট অফ স্যালারি, এটা তো পারকুইজিট, এটা তো ইনডাইরেক্ট বেনিফিট। আমি চাকরি করি, আমার বেতনের উপরে আমি আয় করি, আমি আয়কর দেবো, সেইখানে আমার আয়করটা শিফট করলাম আমার মালিকের হাতে, তো মালিক দিতে রাজি হয়েছে, মালিক তো এটা তো পার্ট অফ স্যালারি। মালিক কোথায় চার্জ করছে? এটা তো মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বা ইনকাম স্টেটমেন্টে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সের মধ্যে ঢুকে গেছে যে ওই লোকটার বেতন কত, এত, তার ট্যাক্স বাবদ দিতে হয়েছে কত, এত। তো কথা তো একই, কারণ ওই ট্যাক্স তো আসে অন্য কোথাও চার্জ করতে পারবে না। তার বেতনের উপরে যে ট্যাক্সটা কোম্পানি বহন করলো সেটাও পার্ট অফ স্যালারি। এখন কথা হচ্ছে ডিসিটি এটা ইনে বিনেয়া 13,20,000 উপরে যদি ট্যাক্স করে, যদি বলে যে আপনার মূল বেতন কত, 12 লাখ যোগ পারকুইজিট। কি পারকুইজিট? যে ইনকাম ট্যাক্স অন স্যালারি পেইড বাই দি কোম্পানি, দ্যাট মিনস পারকুইজিট। পারকুইজিটের সংজ্ঞার মধ্যে পড়ে গেছে। তার মানে এটা আপনার একটা ইনডাইরেক্ট বেনিফিট, একটা ইনকাম, যে এটা মানে যদি কোম্পানি বহন না করতো তাহলে আপনাকে বহন করতে হতো। তো আপনার খরচ বেঁচে গেছে, ইনকাম ট্যাক্স বাবদ যে এক্সপেন্ডিচার হতো সেটা বেঁচে গেছে। তো এক্সপেন্ডিচার বেঁচে যাওয়াও কিন্তু ইনকাম। তো সেই সূত্রে, সেই অর্থে এটা কিন্তু
স্যালারি ইনকামের পার্ট। তাইলে আপনার স্যালারি ইনকাম কত? 13,20,000। 13,20,000 উপরে ট্যাক্স আসে কত? ধরলাম 1,32,000। কথার কথা 1,32,000। তা আপনার এমপ্লয়ার ট্যাক্স দিছে কত? 1,20,000। দেন আপনার এখন 12,000 দিতে হবে। যদি এই কথা ডিসিটি আমাকে বলে বসতো যে আরো 12,000 আপনাকে ট্যাক্স দিতে হবে, তাহলে এই 12,000 কিসের উপরে ট্যাক্স হলো? এই 12,000 ট্যাক্স হলো ওই 1,20,000 কারণে। 1,20,000 যে মানে কোম্পানি ট্যাক্স বহন করছে আমার, সেটার কারণে এখন আবার ট্যাক্স আসছে 12,000। তার মানে এই 12,000 হচ্ছে ট্যাক্স অন ট্যাক্স। যাই হোক, সরকার অনেক উদার, সরকার এটা মাফ করে দিচ্ছে, বলছে যে না, এই সমস্ত এত ভেজাল করা যাবে না। যদি স্যালারির উপরে কোম্পানি ট্যাক্স অলরেডি বহন করে দিয়ে দেয়, তাহলে ওইটাকে আবার ইনে বিনে করদাতার হাতে পারকুজিট হিসাবে যোগ করে ওইটার উপরে অতিরিক্ত আয়কর ধার্য করা যাবে না। বুঝতে পারছি? জি স্যার। এখানে কিছু কিছু জিনিস আছে এক্সেম্পটেড, মানে ওই যেটা 1 নাম্বারটা তো পড়ায় ফেলছি, যে যারা সরকারি চাকরিজীবী তাদের শুধু মূল বেতন এবং বোনাসের উপরে ট্যাক্স দিতে হয়, আর বাকি সব ট্যাক্স ফ্রি। আর অন্যগুলো অত ইম্পর্টেন্ট এখানে দেখি না। আচ্ছা, এখন দেখো যে কোথায় কোথায় বিনিয়োগ করলে সে বিনিয়োগ রেয়াত পাবে, এবং বিনিয়োগ রেয়াত পাবে কোথায় কোথায় বিনিয়োগ করলে। যারা চাকরিজীবী, যারা আয় করে, তারা কিন্তু মানে পুরো টাকাটা খরচ করে না, কোথাও কোথাও বিনিয়োগ করে, ইনভেস্টমেন্ট করে। তো গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্টকে উৎসাহিত করার জন্য গভর্নমেন্ট একটা রিলিফ ঘোষণা করছে। সেটা হচ্ছে যে এইসব জায়গায় যদি ইনভেস্টমেন্ট থাকে, তাহলে তার যা ট্যাক্স আসে সেখান থেকে সে একটা রেয়াত পাবে। রেয়াত পেলে তার ট্যাক্সের পরিমাণটা কমে যাবে। তো সুতরাং সবাই কিন্তু এটা লুফে নেয়। তো সেটাই আমরা দেখি যে কোথায় কোথায় বিনিয়োগ করলে কর রেয়াত পাবে। পরের স্লাইডে দেখাবো যে কত রেয়াত পাবে, কত টাকা বিনিয়োগ করলে কত রেয়াত পাবে, সেটা পরের স্লাইডে। আগে আমরা খাতগুলো দেখে আসি এক নজরে। পড়াচ্ছি কোত্থেকে? 6 শিডিউল পার্ট এ থেকে পড়াচ্ছি। আমাদের যে 7টা তফসিল আছে ইনকাম ট্যাক্সের বইয়ে শেষে, ওই 7টা বইয়ের যে 6 নম্বর তফসিল, 7টা তফসিলে ওইটার পার্ট বি, ওটার 2টা পার্ট, পার্ট এ আর পার্ট বি। আচ্ছা, 1 নাম্বারটা হলো এলআইপি। এলআইপি মানে হলো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এই যদি কেউ জীবন বীমা প্রিমিয়াম দেয়, সেটা মানে এলিকোতে দেয়, অথবা মানে কি বলে সরকারের যে জীবন সাধারণ বীমা, সেটা হলেও সাধারণ না, সরি, মানে জীবন বীমা, সরকারের যে জীবন বীমা সেটাতে হলেও হবে, বা যে কোনো জায়গায় লাইফ হলেই হলো। তো সেখানে নিজের নামে বা স্পাউসের নামে, মানে স্বামীর নামে বা স্ত্রীর নামে, এবং ডিপেন্ডেন্ট চিলড্রেনের নামেও যদি করে একজন ফাদার তার ওয়াইফের নামে একটা করলো, বাচ্চাদের নামে একটা করলো, বা 2টা করলো, সবগুলোর উপরে সে যে ইয়ারলি প্রিমিয়াম দিবে সেটার উপরে সে কিন্তু রেয়াত পাবে, কর রেয়াত পাবে। তবে একটা কথা বলা আছে যে পলিসি ভ্যালু 10%-এর বেশি যেন প্রিমিয়াম না হয়। তো পলিসি ভ্যালু 10%-এর বেশিও যদি প্রিমিয়াম হয়, তাতেও কিছু যায় আসে না, 10% পর্যন্ত অ্যালাউ। ধরলাম যে পলিসি ভ্যালু কত 6 লাখ, আর সে ইয়ারলি প্রিমিয়াম দেয় কত 72,000, তাহলে কিন্তু 72,000-এর উপরে সে রিবেট পাবে না। রিবেট পাবে 60,000 টাকার উপরে, 6 লাখ টাকা 10%, 6 লাখ টাকা যদি হয় পলিসি ভ্যালু। ঠিক আছে? এবং এইটা কিন্তু মানে করদাতা নিজের নামে করতে পারবে, স্পাউসের নামে করতে পারবে, স্পাউস মানে স্বামী বা স্ত্রী, আর ডিপেন্ডেন্ট চিলড্রেনের নামেও কিন্তু করতে পারবে। এই একটাই আছে যে বাচ্চা, বউ বাচ্চা এদের নামে করলেও করদাতা কিন্তু এই বেনিফিটটা পায়, অন্য কোনো ক্ষেত্রে পায় না, এই একটাই শুধুমাত্র পায়। তারপরে যারা সরকারি চাকরিজীবী তাদের জিপিএফে যে টাকা কন্ট্রিবিউট করে, জিপিএফ মানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, ওইটার উপরে সে রেয়াত পায়। আর যারা প্রাইভেট জব করে তাদের বোথ এমপ্লয়ি এবং এমপ্লয়ার যে কন্ট্রিবিউশন করে প্রভিডেন্ট ফান্ডে, এটার উপরে কিন্তু রেয়াত পায়। এবং অনেক সিএফআর তো এখন আছে যে রেয়াত পাওয়া যায়, মানে প্রভিডেন্ট ফান্ডে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যদি হয়, মানে রিকগনাইজ মানে কি? রিকগনাইজ মানে কনসার্ন ইনকাম ট্যাক্স কমিশনার যদি ওই প্রভিডেন্ট ফান্ডটাকে রিকগনাইজ করে, অ্যাপ্রুভাল দেয়, তাহলে ওইটার নাম হয় রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। তো ওইখানে কোম্পানি যেটা কন্ট্রিবিউট করলো আর নিজে যেটা কন্ট্রিবিউট করলো, বোথ কন্ট্রিবিউশনের উপরে কিন্তু এই ট্যাক্স রিবেটটা অ্যাপ্লিকেবল। এছাড়া সুপারঅ্যানুয়েশন ফান্ডে যদি এমপ্লয়ি কোনো কন্ট্রিবিউশন করে, বেনেভোলেন্ট ফান্ড বা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে যদি কন্ট্রিবিউট করে,
তাহলে ও রেয়ার পাবে। ডিপিএস, সে যদি যে কোনো শিডিউল ব্যাংকে যদি কোনো ডিপিএস করে, ডিপিএস মানে স্যার হ্যাঁ হালিম সাহেব, আমি আলিম স্যার হ্যাঁ কেমন আছেন? আছি অফিসে আছি একটু স্যার, আপনি কষ্ট করে ক্লাস নিচ্ছেন, হ্যাঁ তারপরে আমি একটু অনুমতি দেন যে 1 মিনিটে আমি বিদায় নেব, এমনি সবার সামনে একটু দেখা দিচ্ছি। বলেন। হ্যাঁ জি আদাব। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার আদাব, ভালো আছেন? কেমন আছেন? আচ্ছা আমি একটু কথা বলে নেই এক শিওর স্যার। সর্বজন শ্রদ্ধেয় এবং আমরা কি বলবো আমাদের অত্যন্ত আদরের সম্মানিত স্যার, ভালো আছেন স্যার? আমাদের একজন রিসোর্স পার্সনের ক্লাস করতেছেন, যেটা ইউ আর লাকি। অন্যান্য সেকশনে সবাই চান যে আমাদের রঞ্জন স্যারের একটা ক্লাস, আমার কাছে কয়েকজন মেলও দিচ্ছেন, এখন তো ওই স্কোপ নাই। ইউ রিড and also studied, distinguish the sections in your university colleges, section classified, and the respective teachers also taken or set their teaching for the performing of the activities. এই জন্য যেটা বলার যে স্যারকে তো সব ক্লাসে দেওয়া যাবে না, তো আমি একটু রিকোয়েস্ট রাখি মার্চ পর্যন্ত আমাদের ক্লাস হবে স্যার। অন্যান্য সেকশনে মিনিমাম স্যার 2 দিন করে, হয়তো আরো 3টা সেকশন আছে 6 দিন। If required, we extension একটু সময় দিতে হবে। My appeal. সেকেন্ড ইস্যু যেটা, সেটা হচ্ছে এই যে বড় বড় মানুষগুলো আসেন, ছাত্র ভাই বোনেরা, এগুলো আমরা তো সবসময় সম্ভব না। এই যে দেখেন এখনো এই ক্যাম্পাসে আছি, আপনাদের কাজ করছি, এটা ফলাও প্রচার না, যেটা বলার যে সেটা হলো যে যখন আমাদের এই সম্মানিত ব্যক্তিত্বগণ স্যার সহ ইনক্লুডিং আদার্স আসেন, তখন আপনার উচিত হবে কি স্যার ওয়েলকাম জানানো, আদাব নমস্কার দেওয়া। দ্বিতীয়ত ছিল মেন্টালি টু অলসো গ্রো আপন হিম সাচ দ্য ওয়েজ অফ দ্য ইনিশিয়েটিভস দ্যাট হি মে ফিল ফ্লেক্সিবল অ্যান্ড ইন্টারেস্টিং ইন ইউর সেশন। এই জন্য মাঝে মধ্যে শুধু স্যারকে ইয়েই করবে না, প্রশ্ন মানে মুখরিত করার এত দরকার নাই। আপনার as and when necessary and the specific education to be provided by our honorable, our guardian বাবু রঞ্জন কুমার ভৌমিক স্যার, আপনার কি দরকার না দরকার, আপনি কি জানেন না জানেন, কি জানা নাই স্যারের সব লক্ষ্য দর্পণে যে এই 97 থেকে চলতেছে, আপনি চিন্তা করেন না। এই জন্য ওনারা আছেন, উই ফিল প্রাইড। এই জন্য আমি যেটা বলতে চাইলাম, অহেতুক প্রশ্ন না করে শুনে নেবেন, স্যার যখন প্রশ্ন করতে বলবেন আপনারা বুঝেছেন, আপনাদের কিছু বলার আছে, তখনই রেসপন্স। আবার চুপ করে থাকবেন না। যেমন মেয়েরা যারা আমাদের বোনেরা, যেমন কি বলে যে এখানে দেখতেছি না দু একজন রে, তো আমি তো ওইবার পারি না, যারা মেয়েরা আছেন আমাদের ছাত্রীরা, আপনারা রেসপন্স করবেন। আর ছাত্র যারা আছেন একজন লাইন ডাইরেক্টর থাকবেন, একটা বিষয়ে মনোযোগ করেন, সেটা হলো অনলাইন ক্লাস, তো এখানে একটা ভালো টেকনিক এটা আমার কাছে মনে হয়েছে, যেমন স্যার পড়াচ্ছেন একজন রেসপন্স লাইন ডাইরেক্টর, যেমন লাইন ডাইরেক্টর মানে কি যোগাযোগই, তো এরকম স্যারের যেমন একটা স্যার ইজ টার্নিং অন দ্য ব্রিঙ্গিং দ্য কি বলে ক্যারেজ অর দ্য জার্নি, স্যার এটা আপনাদের নিয়ে যাচ্ছেন একটা বোট নৌকা, এখন আপনি সেখানে রেসপন্স করবেন যে জি স্যার, ইয়েস স্যার, বুঝেছি স্যার, না এখানে বুঝি নাই স্যার, একজন। এতে কি হবে, অন্যান্য যারা আছেন তারা এটা শুনতে পেলেন এবং ওনাদের আননোয়িং ম্যাটারটা ক্লিয়ার হয়ে গেল। কারণ অনলাইনে সবাই প্রশ্ন করতে পারবেন না, আবার সবাই আস্কিং থাকবে না। ওই জন্য যেটা বলার যে লাইন রেসপন্ডেন্ট যিনি হবেন, মোটামুটি একটু স্টাডি করে আসবেন, এবং স্যারেরা কোন ট্রেন্ডে স্ট্র্যাটেজি পড়াচ্ছে, ইউ মাস্ট হ্যাভ টু নো দ্যাট টু ক্যারি ইউর দিস ইফেক্টিভ সেশন। তো আমি মোটামুটি 3টা কথা বললাম আজকে। এক হলো ক্লাস অত্যন্ত মূল্যবান, 88 জন, আমি তাড়াতাড়ি চলে যাই, আরো 2-1 জন ঢুকুক, 10টা পর্যন্ত সেশন, আশা করতেছি স্যারের সেশনে কেউ পরে ঢুকতে পারবে না, 100 জন হয়ে যায়। আর দ্বিতীয়ত হলো যে সুযোগটা হাতছাড়া করেন না, আমাদের রঞ্জন স্যার সহ অন্যান্য টিচারেরা যখন আসেন, তখন আপনি আপনার ওয়েতে ওয়েলকাম জানাবেন, সম্মান জানিয়ে, যেন ওনারা ফ্লেক্সিবিলিটি ইন্টারেস্টিং গ্রো করে এই সিচুয়েশনটা। আর ফাইনালি যেটা বলা যে একজন লাইন রেসপন্ডেন্ট, অর্থাৎ স্যার যে লেকচার কাইন্ডলি দিচ্ছেন, অনার ভ্যালুড আপনার কন্ট্রিবিউশন বা যেটা টিচিং দিচ্ছেন, সেটাতে আপনি জি স্যার, ইয়েস স্যার, চুপ করে বসে থাকেন না। আর একটা হচ্ছে প্রয়োজন ছাড়া ওটা ওই কি বলে যে আপনার ভিডিও স্টপ করে থাকাই ভালো, যখন স্যার কথা বলবেন বা আপনারা বলবেন তখন বলেন। কারণ অনেকে শুয়ে থাকেন, অনেকে ম্যাচে থাকেন, অনেকে ফ্যামিলিতে থাকেন, কাজে ইউ উইল মেনটেন
ইউর কি বলা যায় যে ডেকোরাম ফার্দার দ্য এনভায়রনমেন্ট। তো এই আর ভালো থাকি, আর কথা নাই। আমি মূলত দুইটা উদ্দেশ্য, একটা অনেকদিন আসি নাই, কাজে ব্যস্ত, সেকেন্ড হচ্ছে যে স্যারকে দেখা, কারণ স্যার 2 দিনই এই ক্লাস নিলেন স্যারের ইয়েতে। আপনারা তো বলে না স্যার, স্যার একটু ইয়েতে আছেন, ফিজিক্যাল ট্রিটমেন্টে, স্যারের চোখে একটু ইয়ে নিয়েছেন, চিকিৎসা নিয়েছেন, যাদার হয়ে যাওয়ার ভেবেন না। তো এই জন্য স্যারের জন্য দোয়া করেন, আমিও দেখে নিলাম, দোয়া করেন। হ্যাঁ স্যার অবশ্যই। যেটা হলো আপনাদের সকলের জন্য দোয়া থাকলো। আর এক হয়ে আমাদের সেশন অবশ্যই ভালো, আমরা ভালো, আপনারাও ভালো, এবং আমাদের যে অ্যাক্টিভিটিস এটাতে সব সময় উপরওয়ালার রহমত থাকে, কাজে এটা আনসাকসেসফুল কখনোই হয়নি। and I think sincerely it will not be even furthermore. তো দোয়া থাকলো স্যার, আমি অনুমতি নেই স্যার। থ্যাংক ইউ মালিক সাহেব, ভালো থাকেন। আরে বাইদা ভাই বলে নি স্যার, ওই যে আপনার ট্যাক্স প্ল্যানিং বই চলে আসছে, ওই জন্য স্যার আপনি কাউকে পাঠিয়ে দেন, 5 কপি দিয়ে দেবো। ওই ট্যাক্স প্ল্যানিংটা হ্যাঁ চলে আসছে, আপনি দেখে দিতেন। ঠিক আছে, নতুন সেশন চালু হবে, আমি কথা বলে দিব। আল্লাহ হাফেজ সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আদাব। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হলো যে কোথায় কোথায় বিনিয়োগ করলে বিনিয়োগ রেয়াত পাওয়া যায়। তো সেটা যেখানে আমরা থামছি সেটা হলো যে ডিপিএস। ডিপিএস মানে হলো ডিপোজিট পেনশন স্কিম, বা অনেক ব্যাংকে বলে এটা মান্থলি সেভিংস স্কিম। যেটাই হোক, প্রতি মাসে মাসে একটা টাকা জমা করে বছরে 60,000। তো এটার উপর ডিপিএস 60,000 টাকা পর্যন্ত রেয়াত পাওয়া যায়। যদি কারো 60,000 টাকার বেশি হয় তাহলে বেশিটুকুর উপরে পায় না, বাট 60,000 টাকা পর্যন্ত পায়। আর সঞ্চয়পত্রে যদি কেউ বিনিয়োগ করে, সে যে সঞ্চয়পত্রই হোক, মানে পারিবারিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, বা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যেটাই হোক না কেন, ওটার উপরেও ডিউরিং দ্য ইয়ারে যদি সে কিনে, তাহলে ওটার উপরেও সে রেয়াত পায়। আইসিবির ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড সার্টিফিকেট, এগুলোর উপরে পাওয়া যায়। গভর্নমেন্ট বন্ড বা সিকিউরিটি কিনলে এটার উপর মানে রেয়াত পাওয়া যায়। শেয়ার মার্কেট, শেয়ারে যদি বিনিয়োগ করে, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে যদি বিনিয়োগ করে, সেটা আইদার প্রাইমারি অর সেকেন্ডারি যেটাই হোক না কেন, যেটা আমাদের শেয়ার বাজারে লিস্টেড, সেটার উপরেও কিন্তু রেয়াত পাওয়া যায়। তার মানে বিশাল একটা লিস্ট দেখাচ্ছি যে যেখানে যেখানে বিনিয়োগ করলে বা কিনলে সেটার উপরে মানে গভর্নমেন্ট একটা রেয়াত দেয়। রেয়াতটা কি দেয় সেটা দেখাচ্ছি। আর কিছু কিছু ডোনেশনও আছে, মানে ডোনেশন টু রুরাল চ্যারিটেবল হসপিটাল, ডোনেশন টু ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন ইন মেমোরি অফ দি লিবারেশন ওয়ার, ইত্যাদি ইত্যাদি, ফাদার অফ দি নেশন। তারপরে জাকাত, গভর্নমেন্ট জাকাত ফান্ড যেটা মেনটেন করে ইসলামিক ফাউন্ডেশন, ওইখানে যদি জাকাত দেয় কেউ, তাহলে ওইটার উপরেও কিন্তু রেয়াত পাওয়া যায়। কিন্তু ব্যক্তিগতভাবে শাড়ি বিতরণ করবে, ওইটার উপরে কিন্তু রেয়াত নাই, ব্যক্তিগত জাকাতের উপরে কোনো রেয়াত নাই। তারপরে ডোনেশন টু আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, ডোনেশন টু ফিলান্থ্রপিক আর এডুকেশন ইনস্টিটিউশন, এগুলোর উপরেও কিন্তু আয়কর রেয়াত আছে। মানে কোথায় কোথায় বিনিয়োগ করলে বা কোথায় কোথায় ডোনেট করলে রেয়াত পাওয়া যায়, সেই খাতগুলো কিন্তু দেখানো শেষ। যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, আর যদি না থাকে তাহলে আমি ফর্মুলাটা দেখাবো যে স্যার বুঝলাম যে এই এই জায়গায় টাকা খাটাইলে মানে সে একটা, তবে এফডিআর করলে কিন্তু সে পাবে না। এফডিআর নাই এখানে, যে আমার টাকা আছে আমি 10 লাখ টাকার এফডিআর করি তাহলে আমি একটা রেয়াত পাবো না, এফডিআর নাই এখানে। তো যেটা আছে সেটা হলো ডিপিএস। ব্যাংকে একটাই আইটেম আছে, সেটা হলো ডিপিএস। আর সঞ্চয়পত্র কিনতে পারে, প্রভিডেন্ট ফান্ড, ডিপিএস, এগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। এখানে জীবন বীমা, হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড, ডিপিএস, সঞ্চয়পত্র, শেয়ার, এইগুলোই মোটামুটি। এই আর তো কিছু ডোনেশন আছে। কারোর কোনো কোশ্চেন? আগা খান ডেভেলপমেন্ট, এটা কি ধরনের ইনস্টিটিউট? আগা খান ডেভেলপমেন্ট, আগা খানে মনে হয় আগা খানের তো আছে কি ক্যান্সার হসপিটাল বা কিছু, আগা খানে কিছু গ্রুপ আছে না, আগা খানি সম্প্রদায় আছে তো, মানে মুসলমানদের মধ্যে আগা খান আছে তো, ওই যে যারা বোম্বাইয়া যারা সুন্নি না শিয়া আছে, ওইরকম ভাগাভাগি আছে তো। বুঝতে পারছেন নাকি? আমিও তো ভালো বুঝি না, মানে এটুকু বুঝি যে আগা খান হলো প্রিন্স আগা খান, সে একটা সম্প্রদায়ের কর্ণধার, মানে মুসলিমদের মধ্যে একটা সম্প্রদায়ের কর্ণধার, সে এই জন্য বলে প্রিন্স আগা খান। তো সম্ভবত আগা খান কি ওই মনে হয় ওই যে কি বলে সিয়া নাকি, মানে আমরা কি যারা মানে ম্যাক্সিমাম মুসলিমরা বাংলাদেশে কি সুন্নি তো না? সুন্নি স্যার, সুন্নি, এরা মনে হয় সিয়া।
এই জন্য এদের এদের তো মসজিদও আলাদা, কি জানেন না এগুলো নাকি? এগুলো হ্যাঁ হ্যাঁ, আমাদের এগুলো নিয়ে এত কথা বলার দরকার নেই। আপনি শুধু জানেন আগা খান ডেভেলপমেন্টের যে নেটওয়ার্ক আছে সেখানে যদি ডোনেট করেন, তা ডোনেট তো আপনি করবেনই না, তো কারা করবে? করবে তো ওদের ওদের সম্প্রদায়ের লোকজন, তো ন্যাচারালি আপনি বুঝতেই পারেন। যাই হোক আর কি, তো ওই ফাও কথা বাদ দেন, এখন আসল কথায় আসেন যে কত পাবো। যে আমি যদি এইসব জায়গা যেগুলো দেখানো হলো এইগুলো যাতে যদি আমি বিনিয়োগ করি তাহলে আমি কত টাকা রেয়াত পাবো, সেই ফর্মুলা আপনার চোখের সামনে। আপনাকে এত কিছু পড়াইতেছি কেন? একটু পরে আমি ব্রেক দেবো। ব্রেক দেবো কেন? ব্রেক দেওয়ার পরে অঙ্কে আসবো, তা আপনাকে করে নিচ্ছি, তৈরি করে নিচ্ছি, যেন আমি যখন অঙ্কটা দেব একটু পরে আপনার ব্রেক, অঙ্কটা যেন সবাই পারেন। তো এইখানে আপনার রিবেট ক্যালকুলেশনের ফর্মুলা দেওয়া আছে, সেটা হলো যে টোটাল যে ট্যাক্সেবল ইনকাম, সেই ট্যাক্সেবল ইনকামের 25% অথবা 1.5 কোটি অথবা তার প্রকৃত বিনিয়োগ, এই তিনটার ভিতরে যেটা লোয়েস্ট সেইটা হবে ইলিজিবল অ্যামাউন্ট। এবং তার ইনকাম যদি 15 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে ওই ইলিজিবল অ্যামাউন্টের 15% রিবেট পাবে। আর যদি ইনকাম 15 লাখ টাকার বেশি হয় তাহলে স্ট্রেইট 10% সে ট্যাক্স রিবেট পাবে। এই রিবেট পাওয়ার পরে তার কিন্তু ট্যাক্সটা কমে যাবে। যে টাকা তার বেতনের উপরে ট্যাক্স দেওয়ার কথা তার থেকে কিন্তু রিবেট বাদ দিলে ট্যাক্সটা কমে যাবে। তো কমে গেলে ভালো, কমে গেলে সে ওই ট্যাক্সটাই দিবে, তাই না? এই দেখেন, এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন? এটা আপনি মানে এই যতটুকু পড়াচ্ছি, যেটুকু দেখাচ্ছি, এটা পুরোপুরি বুঝতে পারবেন এটা আমি আশা করি না। তবে এক নজর দেখে রাখেন, এখনই আমি ব্রেকের পরে অঙ্ক দেব, অঙ্ক দেওয়ার সময় আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন, ঝকঝকে ক্লিয়ার, বুঝতে পারছেন? কিন্তু এখন মুখে যতই বলি, এটা যতই দেখাই, এটা আপনার কাছে ক্লিয়ার হওয়ার মতো নয়, বুঝতে পারছেন? তারপরে একবার দেখে রাখেন আর কি। এটা একটা অঙ্ক না দিলে তো আপনি এটা বুঝবেনই না, এই প্র্যাকটিসটা বুঝবেন না। হ্যাঁ বলেন, বলবেন কিছু কেউ? আচ্ছা, তো এইটা তো আপনার 2020-21-এর যে ট্যাক্সের, যেটা গত পরশুদিন এটা নিয়ে ডিটেলস কথা হয়েছে। তো আয় কত হলে ট্যাক্স কত হবে, এটা কিন্তু কয়েকটা অঙ্ক করানো হয়েছে। আশা করি আজকে যে অঙ্কটা দেব স্যালারির উপরে, সেটার উপরও আপনি ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন, বুঝতে পারছেন? এই আর কি। আর কিছু আছে, এগুলো এখন আর পড়াচ্ছি না, যে তারপরে বলে যাই, না বললে আপনারটা অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হলো উৎসে আয়কর কর্তন। যারা চাকরিজীবী বেতন পায় তাদের বেতনের উপরে কিন্তু কোম্পানি একটা ট্যাক্স কেটে রাখে মাসে মাসে, কেটে ওই ব্যক্তির নামেই, ওই স্যালারিড পার্সনের নামেই কিন্তু সরকারি কোষাগারে জমা দেয়। তো এই ট্যাক্সটা কাটে হলো অ্যাভারেজ রেটে। অ্যাভারেজ রেট মানে হলো যে তার বেতন ভাতার উপরে আনুমানিক যত ট্যাক্স হয় ওইটাকে 12 দিয়ে ভাগ করে প্রতি মাসে মাসে ওইটা কাটা শুরু করে। তো এটা আরো ডিটেলস পড়ানো হবে। টিডিএস এর উপরে আমাদের একটা ক্লাস আছে আগামীতে, মানে উৎসে আয়কর কর্তন, কোন কোন খাত থেকে ট্যাক্স কাটতে হবে, কত কাটতে হবে, কবে কাটতে হবে, কোথায় জমা দিতে হবে, না দিলে কি হবে ইত্যাদি ডিটেলস আলোচনা হবে। আর এই বেতন থেকে যে ট্যাক্স কাটা হয় এটা আবার কোম্পানিকে কিন্তু ওই প্রতি মাসে ডিসিটির কাছে একটা স্টেটমেন্ট সাবমিট করতে হয়, যে আমার কোম্পানিতে কতজন এমপ্লয়ি, কোন এমপ্লয়ির কাছ থেকে কত টাকা ট্যাক্স কাটা হলো এ মাসে, এবং কেটে কবে জমা দেওয়া হলো, গত মাসে যে পেমেন্ট করা হয়েছে সেখান থেকে কত টাকা ট্যাক্স কাটা হলো, কবে জমা দেওয়া হলো ইত্যাদি ফিরিস্তি। এই ফিরিস্তি কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু দিতে হয়। এবং এখানে সেকশন রেফারেন্সও দেওয়া আছে যে কোন ধারা বলে এটা দেয়া হয়। আর একটা হলো যে প্রতি বছর স্যালারি স্টেটমেন্ট দিতে হয় একটা 108, সেইটা দিতে হয় হচ্ছে প্রতি বছর একটা স্যালারি স্টেটমেন্ট, মানে সব ফিরিস্তি, এবং ওই স্টেটমেন্টটা দেওয়াই আছে রুলে, ওইটা মানে ফর্মটা ফিল আপ করে দিতে হয় আর কি। আর একটা দিতে হয় যে 108-এর এ, তার মানে ওইটা দিতে হয় যে এই কোম্পানিতে যে যারা চাকরি করে তাদের বেতন ভাতা তার উপরে তারা রিটার্ন দিল কিনা, কে রিটার্ন দিল কে দিল না, ওই ফিরিস্তি প্রতি বছর 30 এপ্রিলের মধ্যে কিন্তু দিতে হয়। এগুলো কিন্তু আবার পড়ানো হবে আর কি, কারণ ওই রেসপেক্টিভ ওই টিডিএস এর ওই সেকশনগুলো আসলে কিন্তু পড়ানো হবে, ঠিক আছে? তো যাই হোক, এই নিয়ে এইগুলো স্যালারি নিয়ে যত কথা। তো আমার টার্গেট হচ্ছে এখন একটা 10 মিনিটের ব্রেক। তো ব্রেকের পরে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব, সুতরাং আপনারা কেউ যাবেন না, তো থাকেন। তো এই আর কি।
তো আর কোশ্চেন থাকলে 15 মিনিট দিলে ভালো হইতো স্যার একটু। স্যার স্লাইড কি একটা আপনি স্কিপ করছেন না বলে বাদ পড়ছে? কোনটা স্যার 9 নম্বর স্লাইডটা কি আছে ওখানে? স্যার এটা হচ্ছে স্যালারিজ এক্সপেরিমেন্ট ফ্রম পেমেন্ট অফ ট্যাক্স। না ওটা পড়াইছি তো, পড়াইছি ওই যে সরকারি চাকরিজীবীরা তাদের বেতনের কোন কোন অংশ মাপ, ওটা পড়ানো হয়েছে। কিন্তু ওই 1 নাম্বারটাই পড়াইছি, পরেরগুলো আর পড়াইনি। 1 2 3 4 5 এরকম আছে, পরেরগুলো অত ইম্পর্টেন্ট না। ঠিক আছে স্যার, পড়ানো হয়েছে ওই স্লাইডে, কিন্তু 1 নাম্বারটা পড়ানো হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে 10 বা 15 মিনিটের একটা ব্রেকের পরে আসতেছি। থাকেন আপনারা। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। 50 স্যার 8:50 আমরা অ্যাটেন্ড করব স্যার। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।